গুড মর্নিং ওয়াটসন। তুমি সাউথ আফ্রিকার সোনার খনির কোম্পানিতে টাকা ঢালছো না তবে? সাত সকালে 221B বেকার স্ট্রিটের বৈঠকখানায় ঢুকেই শার্লক হোমসের মুখে এই কথাটা শুনে আমার অবস্থা হলো নক আউট হয়ে যাওয়া বক্সারের মতো। হোমসের মুখ এখন টেবিলের ওপর সাজানো ছোট বড় মাঝারি বয়াম আর তার মধ্যে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থের দিকে। কাচের ছোট পাত্রে একটা সলিউশন ঘুরিয়ে ফিরিয়ে মন দিয়ে দেখছে। মাঝে মাঝে হোমসকে আমার মানুষ বলেই মনে হয় না। না, ওর খুলির নিচে থাকা ধূসর পদার্থটির কথা বলছি না। সেটার এবং সেটার জোরে পাওয়া পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং সমাধানের প্রসঙ্গ উঠলে ওকে অনায়াসে ভিন গ্রহ থেকে আসা মনুষ্য জাতির তুলনায় সহস্রগুণ উন্নত এক প্রাণী বলা চলে। আমি বলছি হোমসের চেহারা আর বেশভূষার কথা। অপরাধীকে জালে জড়ানোর আগে ও পরের মুহূর্তে হোমসকে বারংবার মানুষ থেকে শিকারী চিতায় পরিণত হতে দেখেছি। উঁচু পাহাড়ে বসে থাকা বাজ পাখি যেমন শিকার দেখলে গোঁট খেয়ে নেমে আসে সেটাকে নখের ডগায় তুলতে, ওকে সেইভাবেই দেখেছি সূত্রের ক্ষীণতম ভগ্নাংশ থেকে আসল সত্যিটাকে ছিনিয়ে আনতে। ঠিক একইভাবে এখন হোমসকে দেখে সারস পাখির কথা মনে পড়ল। ওর থুতনি নেমে এসেছে বুকের ওপর। হাবভাব দেখে মনে হচ্ছে দুনিয়ার একমাত্র সত্যি বলতে কাচের পাত্রে থাকা ওই তরলটা। তার পরনের রংচটা কোট, একদৃষ্টে তাকিয়ে থাকা, নাক নামিয়ে গন্ধ শোকা দেখে মনে হচ্ছে একটা সারস পাখি লম্বা ঠোঁট জলে ডুবিয়ে মাছ ধরার চেষ্টা করছে। আমি জবাব দিচ্ছি না দেখে টেস্ট টিউব থেকে চোখ না সরিয়েই সে আবার জিজ্ঞেস করলো, কি টাকা ঢালছো না তো? হোমসের সঙ্গে এতদিন থাকার পর আমার অবাক হওয়ার ভাঁড়ার ফুরিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এতদিন পরেও তার আশ্চর্য ক্ষমতাগুলো প্রতিদিন আমার সামনে নতুন ছবি আঁকে। সেই ছবি দেখে প্রতিবার আমার যা অবস্থা হয় আজও তাই হলো। ধপ করে একটা চেয়ারে বসে তাজ্জব হওয়ার সপ্তম স্বর্গ থেকে বললাম, মানে তুমি জানলে কি করে? আমি ঘরে ঢোকার সময় তো তুমি অন্যদিকে তাকিয়েছিলে। কাচের পাত্রটা নামিয়ে আমার মুখোমুখি একটা আর্ম চেয়ারে বসে হোমস বলল, আজ না, বুঝেছি কাল রাতে তোমার আঙুল দেখে। বাবা, হাত দেখে বুঝে গেলে আমি সাউথ আফ্রিকাতে টাকা খাটাবো কি খাটাবো না একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কি করে ধরলে, খুলে বলবে? বলবো, কিন্তু তার আগে তোমায় একটা চুক্তিতে সই করতে হবে। চুক্তি? কিসের চুক্তি? যে চুক্তি অনুযায়ী সবকিছু শুনে তুমি ধুর এভাবে তো ভাবিনি, এটা তো জলের মতো সোজা, বলবে না? তুমিও জানো দুনিয়ার কোনো চুক্তি এই কথাটা বলা থেকে আমাকে আটকাতে পারবে না। এবার বলো, কি করে বুঝলে? ওয়াটসন, কাল রাতে তুমি যখন ক্লাব থেকে ফিরলে তখন তোমার বাঁ হাতে তর্জনী আর বুড়ো আঙুলের ফাঁকে চোখের দাগ চোখে পড়লো। আমি জানি বিলিয়ার্ডস খেলার সময় কিউ স্টেডি রাখতে তুমি হাতের ওই অংশে চক লাগিয়ে নাও, আর তুমি ওয়েসলি থার্স্টন ছাড়া কারোর সাথেই বিলিয়ার্ডস খেলো না। কিন্তু তার সঙ্গে সাউথ আফ্রিকার সংযোগটা কোথায়? ওফ, এখনো ধরতে পারোনি? আমি ভেবেছিলাম এর বাইরে আর কিছুই বলতে হবে না। যাই হোক, থার্স্টন তোমায় সাউথ আফ্রিকার কোনো সোনার খনির কোম্পানিতে বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিল সপ্তাহ দুয়েক আগে। কথাটা তুমিই আমাকে বলেছিলে। কাল থার্স্টন কথাটা নিশ্চয়ই একবার পেড়েছিল। তুমি ভাবছিলে টাকা ঢালবে কিনা। যদি সত্যি চাইতে তাহলে আমি জানতে পারতাম, কারণ তোমার চেক বই আমার দেরাজেই তালাবন্ধ আছে। তাছাড়া আমি জানি তুমি ভুঁইফোড় সংস্থায় নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করো না। এলিমেন্টারি, মাই ডিয়ার ওয়াটসন। ধুর, এভাবে তো ভাবিনি। এটা তো জলের মতো সোজা। রহস্য প্লেটে সাজিয়ে দিলে সেটাকে ছেলে খেলা বলেই মনে হয়। যাই হোক, এই ব্যাপারটা লেজামুড়ো কিছু বুঝতে পারো কিনা দেখো তো। এই দেখো। হোমস পাশের দেরাজ খুলে আমার দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে চেয়ার ছেড়ে উঠে কাচের পাত্রটা আবার তুলে নিয়ে সেটা খুঁটিয়ে দেখতে শুরু করলো। আমি দেখলাম কাগজটাতে খুদে খুদে কি সব রয়েছে। লেখা নয়, পেন্সিলে আঁকা। মনে হয় কোনো খুদেরই কীর্তি। জিনিসটা দেখতে যত সহজ, বোঝানো ততটাই মুশকিল। আন্দাজ 3-4 সেন্টিমিটার লম্বা সরু সরু কয়েকটা কাঠি আঁকা হয়েছে। তাদের মাথায় একটা করে গোল্লা,
কাঠির ওপর নিচ, ডান দিক বাঁ দিক থেকে 2-3 সেন্টিমিটার লম্বা একটা করে লাইন নেমেছে, হাত পায়ের মতো। কাঠিগুলো ঠিক যেন এক একটা মানুষ। এরকম গোটা 15 মনুষ্যাকৃতি অবয়ব কাগজে আঁকা। তারা কোনো অজানা ছন্দে হাত পা ছুঁড়ে নাচছে। কখনো তাদের হাতে একটা পতাকা, কখনো দুটো হাতই ওপর দিকে ওঠানো। বিন্দু বিসর্গ বুঝতে না পেরে বললাম, কোনো বাচ্চার আঁকিবুকি মনে হচ্ছে। তুমি আজকাল এসবেও রহস্য পাচ্ছ, হোমস? হুম, আমি পাইনি। পেয়েছেন নরফোকের রিডলিং থপ ম্যানরের বাসিন্দা মিস্টার হিলটন কিউবিট। শুধু পেয়েছেন বলা ভুল হবে, পেয়ে রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই কাগজটা গতকাল রাতে টেলিগ্রাম করে আজ সকালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। বলেছিলেন সকালে ট্রেনে আসবেন, তার মানে এর মধ্যেই আহা এসেও পড়েছেন মনে হয়। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্সে আজ উপস্থিত বিশ্বের সর্বাধিক জনপ্রিয় গোয়েন্দা স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডান্সিং ম্যান গল্পে। কাহিনীর অনুবাদ করেছেন ও অডিও নাট্যরূপ দিয়েছেন পুষ্পল গাঙ্গুলি। শার্লক হোমসের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য। সানডে সাসপেন্সে আজ দি অ্যাডভেঞ্চার অফ দি ডান্সিং ম্যান। সদর দরজায় ঘন্টার শব্দ হলো। মিসেস হাডসন বোধ করি দরজা খুলে দিলেন। তারপরেই সিঁড়িতে পেলাম ওজনদার পদধ্বনি। আমাদের দরজা খোলাই ছিল। সেকেন্ড 30 মধ্যেই ড্রয়িং রুমে এসে ঢুকলেন হৃষ্টপুষ্ট চেহারার এক ভদ্রলোক। ফর্সা নয়, একে দুধে আলতা বলাটাই সঠিক বর্ণনা হবে। গালের দুপাশ এতটাই লাল যে মনে হয় যেন মেকআপ করে এসেছেন। চুলের রঙও টকটকে লাল। নজর কাড়ে ওর 2 চোখ, সেখানে মায়াবী নির্মলতা রাজত্ব করছে। বড় শহরের বিরক্তিকর ঔদ্ধত্য তাতে কামড় বসাতে পারেনি। গাল দুটো এতই মসৃণ যে মশা মাছি পিছলে যাবে। হোমস ভদ্রলোকের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, গুড মর্নিং মিস্টার কিউবিট, আমি শার্লক হোমস। ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। বসুন। ভদ্রলোক আমাদের সঙ্গে হ্যান্ডশেক করে একটা চেয়ারে বসলেন। ঘাম মুছলেন সময় নিয়ে। চওড়া নাকের নিচটা ঠোঁটের ওপরের অংশ দিয়ে স্পর্শ করলেন। হোমস ঠিকই বলেছিল, ওকে বেশ উদ্বিগ্ন মনে হচ্ছে। টেবিলের ওপর আঁকিবুকি কাটা কাগজটা দেখে মিস্টার কিউবিট ব্যাকুল গলায় হোমসকে বললেন, কিছু ধরতে পারলেন? আপনি ছাড়া আমার আর কোনো সম্বল নেই মিস্টার হোমস। সবাই বলেছে, সবাই এই জটিল রহস্য একমাত্র আপনি ভাঙতে পারবেন। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। মানুষের মতো দেখতে কয়েকটা কিম্ভূত কিমাকার ফিগার কাগজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি আঁকা। দেখলে মনে হয় কোনো বাচ্চা মনের আনন্দে এসব এঁকেছে। আপনি এইটা নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? আমি না, মাথা ঘামাচ্ছেন আমার স্ত্রী। শুধু কি মাথা ঘামাচ্ছেন, আতঙ্কে একেবারে কাঁটা হয়ে আছেন। আজকাল আমি ঘরে ঢুকলে উনি লাফিয়ে ওঠেন। চেনা জানার বাইরে কিছু দেখলেই কাঁপতে থাকেন। আর এসবই শুরু হয়েছে কাগজের আঁকিমুখিগুলো দেখার পর। দাঁড়ান, কাগজটা একবার দেখি। হোমস জানলার কাছে দাঁড়িয়ে সারসির ফাঁক দিয়ে আসা সূর্যের কমজোরি আলোয় কাগজটা তুলে মিনিট 2 দেখল। তারপর সযত্নে ভাঁজ করে পকেট বইয়ের ফাঁকে গুছিয়ে রাখল। আর্মচেয়ারে বসে বলল, বহুদিন পর মাথা খেলানোর উপযোগী একটা সমস্যা এসেছে। দেখি কতদূর কি করতে পারি। মিস্টার কিউবিট, সাহায্য করার জন্য আপনার অতীত ও বর্তমানের ব্যাপারে আমাদের আরো জানতে হবে। আমার বন্ধু ডক্টর ওয়াটসনের সামনে আপনি নিঃসংকোচে সব বলতে পারেন। আচ্ছা, আমি ছাপোষা গেও মানুষ, সব কথা গুছিয়ে বলতে পারবো কিনা জানি না। আপনি বলুন না, কিছু জানার থাকলে জিজ্ঞাসা করে নেব। অতঃপর মিস্টার কিউবিট নার্ভাস ভাবে দুহাত কোচলে বলতে শুরু করলেন, নরফোকে আমাদের পরিবারের বাস 500 বছরের। চাষাবাদ করে সংসার চলে। বিশাল বড়লোক না হলেও আমাদের মোটামুটি সচ্ছল বলা চলে। গত বছর জুবিলি ফাংশনে এসে 1 মাস মতো লন্ডনে ছিলাম। রাসেল স্কোয়ারের একটা সরাইখানায় থাকার জায়গা হয়েছিল। সেখানেই আমার এলসির সঙ্গে আলাপ হয়।
এলসি মানে এলসি প্যাট্রিক, আমার স্ত্রী, আমেরিকান। অল্প কদিনেই আমাদের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে যায়, এবং বন্ধুত্ব ভালোবাসায় গড়াতে বেশি সময় নেয়নি। দুজনেরই মনে হয় যে একসঙ্গে থাকলেই আমরা ভালো থাকবো। আপনারা পরস্পরের অতীত নিয়ে কোনো কথা বলেননি? আজকের দিনে সবকিছু জেনে বিয়ে করাটাই দস্তুর। এই প্রশ্নটাই প্রমাণ করে আমি ঠিক লোকের কাছে এসেছি। হ্যাঁ, আজকাল সবাই এটা করে, হয়তো আমিও করতাম, কিন্তু এলসি আমায় বলেছিল, হিল্টন, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং সারা জীবন বাসবো, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে আমায়। আমার অতীতের কিছু অধ্যায় এতটাই যন্ত্রণাদায়ক যে সেগুলো পুরোপুরি ভুলে যেতে চাই আমি। এটুকু বলতে পারি যে আমি কখনো কারো ক্ষতি করিনি। তুমি কথা দাও হিল্টন, কথা দাও যে আমার অতীত নিয়ে কোনো দিনও কোনো প্রশ্ন করবে না। এই বিষয়ে আমার নীরবতাকেই তোমায় স্বীকার করতে হবে। যদি পারো তাহলে আমার বর্তমান আর ভবিষ্যৎ সম্পূর্ণভাবে তোমার। আর যদি না পারো তাহলে নিজের নিঃসঙ্গ জীবনেই আমি আবার ফিরে যাব। হৃদয়ের সঙ্গে ধস্তাধস্তি করে লাভ হয় না মিস্টার হোমস। এলসির সৎ সাহস আমায় মুক্ত করেছিল। ভাবলাম আমি মানুষটাকে বিয়ে করছি, তার অতীতকে তো নয়। তাই ওর শর্ত মেনে নিয়ে কদিনের মধ্যেই জাঁক জমক ছাড়াই রেজিস্ট্রি অফিসে বিয়েটা সেরে ফেললাম। বিবাহিত দম্পতি হিসেবে নরফোকে ফিরে এসে শুরু করলাম নতুন জীবন। আপনার বিবাহিত জীবনে যাবৎ কেমন কেটেছে মিস্টার কিউবিট? আমাদের বিয়ের 1 বছর হয়েছে। এলসির মতো মেয়ে হয় না, কপাল জোরে এমন স্ত্রী পেয়েছি। সবই খুব ভালো চলছিল জানেন। গোলমাল শুরু হলো গত মাস থেকে। একদিন আমেরিকা থেকে একটা চিঠি এলো। আমেরিকা বলছি কারণ খামের ওপর আমেরিকার ডাক টিকিট দেখেছিলাম। সেটা দেখে এলসি রীতিমতো বিচলিত হয়ে পড়ে। খাম থেকে চিঠিটা বের করে পড়তেই ওর চেহারাটা রক্তশূন্য হয়ে যায়। ও চিঠিটা দলা পাকিয়ে ফায়ার প্লেসের আগুনে ছুঁড়ে ফেলে দেয়, এবং তা নিয়ে কোনো রকমের উচ্চবাচ্য করেনি। আমার মনে হয়েছিল এই চিঠির সঙ্গে ওর অতীতের কোনো যোগ আছে, কিন্তু যেহেতু কথা দিয়েছি তাই কিছু জিজ্ঞেস করিনি। এবং ওই ঘটনার পর থেকেই আপনার পারিবারিক শান্তি ব্যাহত হয়েছে। মোক্ষম ধরেছেন। ওই দিনের পর থেকেই আমাদের সুখ শান্তি আনন্দে যেন গ্রহণ লেগে গেল। মনে হতো আমি যেন অন্য এলসিকে দেখছি। মুখে হাসি নেই, কথা নেই, সারাদিন মাথা নিচু করে বসে থাকে, মাঝে মধ্যেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। চোখের তলায় কালি পড়ে গেছে, অসুস্থ লাগছে দেখতে। আজকাল ওকে দেখে মনে হয় যে ঘরের বাইরেই কোনো বিপদ উৎপেতে রয়েছে। এলসি জানে বিপদটা কি, কিন্তু সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তিও নেই। আমার হয়েছে শাঁখের করাত অবস্থা। না পাচ্ছি বিপদটাকে এড়াতে, না পাচ্ছি নিজের স্ত্রীকে সান্ত্বনা দিতে। আমি খুব বুদ্ধিমান না হলেও জানি যে আমার স্ত্রী অত্যন্ত সৎ মহিলা। ও এমন কিছুই করবে না যাতে আমার বা আমার পরিবারের সম্মানহানি হয়। আমেরিকা থেকে আসা চিঠির পর কিছু পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। গত মঙ্গলবার ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি আমাদের একতলার একটা ঘরের জানলার কাছে কেউ চক দিয়ে কাঠির মতো ফিগারগুলো এঁকে গেছে। সাত সকালে ওসব দেখি মাথায় আগুন জ্বলে উঠেছিল। ভেবেছিলাম আস্তা বলে দেখাশোনা করা ছেলেটার কীর্তি এটা। ছটা মহা ফাজিল। ওকে ডেকে দিলাম কষে ঝাড়, কিন্তু ছেলেটা শপথ টপথ করে বললে এইসবও করেনি। কথাটা নিজের স্ত্রীকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম, কিন্তু সেসব আঁকে মুখে মুছে দেওয়ার পর। শোনার পর তাঁর প্রতিক্রিয়া কি ছিল? প্রচন্ড ভয় পেয়ে কাঁপতে শুরু করেছিল। আমি না ধরলে পড়ে যেত। আমাকে বলেছিল, হিল্টন, হিল্টন, দোহাই তোমার, দোহাই, এরকম কিছু আবার দেখলে আমায় জানাবে। হ্যাঁ, আমায় মুছে ফেলবে না, কিন্তু আমায় জানাবে, কেমন? না হলে ভয়ঙ্কর কিছু হতে পারে হিল্টন। তুমি জানো না, ভয়ঙ্কর কিছু হতে পারে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। কিন্তু ব্যাপারটা এখানেই আটকে নেই। তারপরেও কিছু হয়েছে। ইয়েস, হয়েছে। গতকাল হয়েছে। আপনাকে যে কাগজটা পাঠিয়েছি সেটা গতকাল সকালে আমাদের বাগানের সানডায়ালের পাশে পাই। কেউ পাথর চাপা দিয়ে রেখে দিয়ে গিয়েছিল। কাগজটা স্ত্রীকে দেখিয়েছিলেন?
হ্যাঁ, তবে না দেখালেই ভালো হতো। সেটা দেখা মাত্রই এলসি জ্ঞান হারায়। অনেক কষ্টে জ্ঞান ফেরানো গেলেও সুস্থ করা যায়নি। কাল থেকেই একটা ঘোরের মধ্যে আছে। মাঝে মধ্যেই আমার নিস্তার নেই, সব শেষ হয়ে যাবে বলে ডুকরে উঠছে। তারপরে আপনাকে টেলিগ্রাম করি। পুলিশের কাছে যাওয়ার কথা ভাবেননি? তাতে লাভ হতো না। পুলিশ এই কাগজ থেকে আমায় পাগল ভেবে হেসে উড়িয়ে দিত। মিস্টার হোমস, অপর্যাপ্ত অর্থ বলে আমার নেই, কিন্তু এই পৃথিবীতে এলসির মতো কাউকেই আমি ভালোবাসি না। ওকে বাঁচাতে আমি নিজের শক্তির শেষ বিন্দু আর সঞ্চয়ের শেষ আধুলিটা অবধি লড়াই করব। আপনি তো নিজের স্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারেন। অতীতে ভাবে বর্তমানকে লণ্ডভণ্ড করলে তাকে বাধা দেওয়াটা আমাদের অবশ্য কর্তব্য। না, আমার দেওয়া কথা এতটাও খেলো নয় যে সুবিধে মতো বদলে দেব। আমি আমার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব। তবে পারিবারিক শান্তি রক্ষার জন্য ইচ্ছে মতো রাস্তা আমি নিতেই পারি। সেই জন্যই আপনার কাছে এসেছি। লোকটার কথাবার্তা শুনে শ্রদ্ধা হলো। সিংহের হৃদয় না থাকলে এরকম নিঃস্বার্থভাবে ভালোবাসা সম্ভব নয়। হাল আমলের রুচি অনুযায়ী এমন মনোভাব অচল বলে মনে হতে পারে, কিন্তু এই মানুষ সাহসী। সাহসী কারণ সে ভরসা করার ক্ষমতা রাখে। শিয়রে বিপদ এসে দাঁড়িয়েছে বোঝা সত্ত্বেও নিজের প্রতিশ্রুতি থেকে এক চুল নড়েননি। জানতাম হোমস এর পাশে নিশ্চয়ই দাঁড়াবে। ওর পরের কথাটা আমার ভাবনাকেই সমর্থন করল। মিস্টার কিউবিট, আপনার মানসিক অবস্থা বেশ বুঝতে পারছি। তাই দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবের মতো প্রবোধ বাক্য দেব না। শুধু বলবো যে আমরা আপনার পাশে আছি এবং আপ্রাণ চেষ্টা করব এই সমস্যার সমাধান করার। আপাতত কয়েকটা প্রশ্ন করতে পারি? এই কথায় মিস্টার কিউবিট বোধহয় মনে জোর পেলেন খানিকটা। তিনি উৎসুক গলায় বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। বাড়ির আশেপাশে কোনো অচেনা লোককে ঘুরঘুর করতে দেখেছেন এর মধ্যে? না 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 না, আমাদের অঞ্চলটাকে ছোটখাটো গঞ্জ বলতে পারেন। ওখানে সবাই সবাইকে চেনে। নতুন কেউ এলে কারো না কারো চোখে পড়তোই, তা নিয়ে কথাও হতো, আর সেটা আমার কানে আসতো। তাই কি? ভুলে যাবেন না, নরফোকে অনেক সরাইখানা আর বোর্ডিং হাউসও আছে। 2 পয়সা কামানোর জন্য ওখানকার চাষিরাও ঘর ভাড়া দেয়। কে কোথায় কোন মতলবে ঘুরছে সেটা অত সহজে বোঝা যাবে না। তাই বলছি, সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন। এটা শুনে আমাদের মক্কেল আবার মুষড়ে পড়লেন। পকেট বইটার ওপর অসহিষ্ণু টোকা মেরে হোমস বলল, এইটা আর 5টা রহস্যের মতো নয়। কাগজে আঁকা এই ফিগারগুলো এক একটা চাবি। বাকি রহস্যের চাবি খুঁজতে হয়, এখানে খুঁজতে হচ্ছে তালাটাকে। আমার মন বলছে এই ফিগারগুলো একটা সংকেত। কোনো গুপ্ত দল বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে এর তল পাওয়া মুশকিল, কিন্তু কোনো নির্দিষ্ট প্রক্রিয়ায় এর সমাধান থাকলে আমি এই লিপির পাঠোদ্ধার করবই। ওয়াটসন, দেখো, কাগজের এই আঁকি বুঁকিগুলি যেন সারি সারি মানুষ। এদের আমি ডান্সিং ম্যানের খেতাব দিলাম। মনে হচ্ছে এদের সাথে অবজারভেশন আর ডিটেকশন নিয়ে নাচানাচি করে বেশ আনন্দ পাবো। মিস্টার কিউবিট কথাটা ধরতে না পেরে আমাদের দুজনের দিকেই পালা করে তাকাচ্ছিলেন। তা দেখে হোমস বলল, মিস্টার কিউবিট, জানালার কাছে আঁকা ফিগারগুলো দেখতে পেলে কিছুটা কাজ হতো, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। এই মুহূর্তে আপনাকে আলাদা করে বলার কিছুই নেই। আপনি নরফোকে ফিরে গিয়ে সাবধান ও সজাগ থাকুন। পারলে খোঁজ নিয়ে দেখবেন আশেপাশে কোথাও নতুন কেউ এসেছে কিনা। তবে সেটা করতে গিয়ে আবার বাড়তি কৌতূহল দেখাবেন না। নতুন কিছু ঘটলে তৎক্ষণাৎ আমায় জানাবেন। প্রয়োজনে আমরা এই নরফোকে গিয়ে হাজির হব। গুড ডে, মিস্টার কিউবিট। অবশ্যই। আপনি, মানে আপনারা গেলে আমি ধন্য হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মিস্টার হোমস। আপনাকেও মিস্টার ওয়াটসন। আজকের মতো আসি তাহলে। মিস্টার কিউবিট সেদিনের মতো বিদায় নিলেন। আমি বুঝলাম হোমস এই সংকেতের ব্যাপারে জানে না, আর এই না জানাটাই তার অহমিকার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়েছে। পরের কয়েকটা দিন কাগজে আঁকা ডান্সিং মেন নিয়েই ও মশগুল রইল। সেদিনের পর হিলটন কিউবিটের কাছ থেকে আর কোনো খবর পাইনি। রোজনামচার চাপে পড়ে
ঘটনাটা আমার মাথা থেকে একদম বেরিয়েই গিয়েছিল। ফিরে এলো দিন 10 পর। সেদিন লাঞ্চের পর ভাবছিলাম একটু ক্লাবে ঢুঁ মেরে আসি। হোমস আর্মচেয়ারে বসে আয়েশ করে পাইপ টানছিল। কোটটা পরে বেরোতেই যাব এমন সময় বলল, কোথায় চললে ওয়াটসন? এই ভাবছিলাম একটু ক্লাব থেকে ঘুরে আসি, বাড়িতে বসে গা ম্যাচ ম্যাচ করছে। দাঁড়াও দাঁড়াও, তোমার ম্যাচ করা জীবনে চনমনা নিয়ে আমদানি করছি। কিভাবে? মিস্টার কিউবিট আসছেন। তাই নাকি? তার সমস্যাটি বেশ ডালপালা মেলেছে। এই কদিনে নতুন অনেক কিছুই নাকি ঘটেছে। খানিক আগেই তাঁর টেলিগ্রাম পেয়েছি, তিনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। থেকে যাও ওয়াটসন, ক্লাবের আড্ডায় এই মশলা পাবে না। হোমসের কথা অমান্য করার প্রশ্নই ওঠে না। ঘড়িতে দেখলাম দুপুর 1টা বাজে। ঠিক 15 মিনিটের মাথায় সদর দরজায় ঘন্টা বাজল। মিসেস হাডসন আবার দরজা খুলে দিলেন এবং মিনিট খানেকের মধ্যেই আমাদের বৈঠকখানায় হাজির হলেন মিস্টার হিলটন কিউবিট। ওকে বিধ্বস্ত লাগছে। লালচে গালে চাপজনিত ফ্যাকাশে ছোপ পড়েছে। আর্মচেয়ারে বসে কপালের ঘাম মুছে অসহায় গলায় বলে উঠলেন, মিস্টার হোমস আমায় বাঁচান, প্লিজ কিছু করুন। বেশ বুঝতে পারছি আমার বাড়ির বাইরে এক পিশাচ আস্তানা কেড়েছে। সে তিলে তিলে আমার স্ত্রীকে শেষ করে দিচ্ছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না। আমার কি দুর্ভাগ্য ভাবতে পারছেন? আপনার স্ত্রী কিছু জানিয়েছেন কি? এলসি কয়েকবার কিছু বলবার চেষ্টা করেছিল বটে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে শেষ মুহূর্তে পিছু হটে যায়। হয়তো আমি একটু বেশি আগ্রহ দেখিয়ে ফেলেছিলাম। আতঙ্ক আর উৎকণ্ঠাই এখন আমাদের ছায়া সঙ্গী। ডান্সিং ম্যান মানে কাগজের আঁকা সেই অদ্ভুত কাঠি মানুষ আবারও পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। সেগুলো আপনার জন্য টুকেও এনেছি। শুধু তাই নয়, যে সব আঁকছে তাকেও বোধহয় দেখেছি। বাহ, এ তো দুর্দান্ত খবর। কে সে? এক এক করে বলি, নাহলে কথার খেই হারিয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ধীরে সুস্থে গুছিয়ে বলুন। বলি, হ্যাঁ, এখানে যেদিন প্রথম এলাম তার ঠিক পরদিন এই অদ্ভুত নকশাগুলো আবার উদয় হলো। বাগানের একপাশে টুল হাউসের দরজার কালো পাল্লায় কেউ চক দিয়ে এঁকে গেছিল। দরজাটা আমাদের স্টাডি আর ড্রয়িং রুম থেকে সরাসরি দেখতে পাওয়া যায়। সেসব মুছে দেওয়ার আগে একটা খাতায় টুকে নিয়েছিলাম। তার 2 দিন পর একই জায়গায় একইভাবে আবারও কেউ এসব এঁকে গেল। আবারও মুছে দেওয়ার আগে সেগুলো টুকে রাখলাম। তারও দিন 3 পর বাগানের সানডায়ালের পাশে পাথর চাপা দেওয়া আর একটা কাগজ পেলাম। সেখানেও এসবই আঁকা ছিল। সব কটা নকশাই আপনার জন্য টুকে এনেছি। খুব ভালো করেছেন, কই দেখান। মিস্টার কিউবিট ব্যাগ থেকে একটা কাগজের বান্ডিল এগিয়ে দিলেন। এই দেখুন। হ্যাঁ, এই তারপরেরটা। হ্যাঁ, ওই পৃষ্ঠাতে আরেকটা। হ্যাঁ। আমিও চেয়ার ছেড়ে উঠে উঁকি মেরে দেখলাম সেই একই জিনিস। কাগজের এপাশ থেকে ওপাশ কাঠির মতো কয়েকটা ফিগার, মাথার জায়গায় একটা গোল্লা। আগেরটার থেকে সামান্য বদল আছে। এখানে কেউ ডিগবাজি খাচ্ছে, কেউ বা হাত পা ছুঁড়ে নাচছে যেন। কাউকে দেখে মনে হয় মিছিলে হাত তুলে উত্তাল ভঙ্গিতে স্লোগান দিচ্ছে। সেসব দেখে হোমসের মুখে আমার অতি পরিচিত সেই জলজলে হাসিটা আড়মোড়া ভাঙল। মিস্টার কিউবিট বললেন, আমার মনে হলো বাগানে ঢুকেই কেউ এই তেঁদড়ামিটা করছে। তাকে ধরতে পারলেই পুরো খেলাটা হাতে এসে যাবে। তাই গত পরশু ডিনারের পর বাড়ির সব আলো নিভিয়ে রিভলভারটা বাগিয়ে ধরে নিজের স্টাডির একটা কোনায় বসে পড়লাম। এখান থেকে বাগানের পুরোটাই দেখা যায়। যে ব্যাটারি আসুক আমার চোখে পড়বেই। চাঁদের আলো ছাড়া চারদিকে অন্য কোনো আলোর ছিটে ফোঁটাও নেই। এভাবেই কাটলো কিছুক্ষণ। রাত 2টো নাগাদ আমার পিছনে পায়ের আওয়াজ পেলাম। ঘুরে দেখি হেলসি। সে আমায় বললে, হিলটন, অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে এসো। হ্যাঁ লক্ষ্মীটি, চলো ঘুমোতে চলো। এখন নয় হেলসি, এখন নয়। আমায় জানতে হবে, আমাকে জানতেই হবে এই বদমাইশিটা কে করছে। কেউ হয়তো প্র্যাকটিক্যাল জোক করছে, তাই না? ব্যাপারটা তোমার কাছে এত কষ্টকর হলে চলো আমরা কদিনের জন্য কোথাও ঘুরে আসি, কেমন হবে?
এলসি, আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সেটা তোমার জন্যে। তুমি নিজের দিকে তাকিয়ে দেখেছো একবার? যেদিন থেকে এই নকশাগুলো আসতে শুরু করেছে, তোমার শরীর মন দুই ভেঙে গেছে এলসি। আর এই উদ্ভট রসিকতার জন্য আমি নিজের পৈতৃক ভিটে ছেড়ে অন্য কোথাও চলে যাব? কি বলছো তুমি এলসি? কথা বলতে বলতেই দেখলাম এলসির মুখ হঠাৎ ভয়ে সাদা হয়ে উঠেছে। ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম একটা মিশমিশে কালো ছায়া টুলরুমের দরজার সামনে গুঁড়ি মেরে বসে নিঃশব্দে অথচ খুব দ্রুত কিছু একটা করছে। ততক্ষণে বুঝে গেছি মানুষটাই যত নষ্টের গোড়া। আমি রিভলভারটা নিয়ে লাফিয়ে বেরোতে যাচ্ছিলাম, কিন্তু এলসি আমায় জাপটে ধরলো। ওর শরীরে তখন দৈত্যের শক্তি ভর করেছে। চাপা আতঙ্কগ্রস্ত গলায় বললে, আমি তোমায় যেতে দেব না হিলটন। তুমি যাবে না, তুমি যাবে না, কথা দাও তুমি যাবে না। ছাড়ো ছাড়ো না, ছাড়ো না, আমি এলসি, ছাড়বো না। ছাড়ো ছাড়ো ছাড়ো। আপনি কি যেতে পেরেছিলেন? পেরেছিলাম না। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে বাগানে যাই, কিন্তু ততক্ষণে লোকটা ভোজবাজির মতো উধাও হয়ে গেছে। আর দরজার পাল্লায় ওই সব বেখাপ্পা আঁকি বুকি কেটে গেছে। সেসব আপনাকে দেওয়া কাগজের মধ্যেই আছে। বাগানের চারপাশে খুঁজে দেখেননি? তন্ন তন্ন করে, কিন্তু সব বোমা। মাথা গরম হয়ে যাচ্ছে। এইটা বুঝতে পেরেছি লোকটা আশেপাশেই কোথাও ঘাপটি মেরেছিল। সকালে উঠে দেখি টুল হাউসের দরজার অন্য পাল্লায় সে আবার এসব এঁকে দিয়ে গেছে। আবার এঁকেছে? সেটা এনেছেন? হেলটন কিউবিট ব্যাগ থেকে আর একটা কাগজ বের করে হোমসের দিকে এগিয়ে দিলেন। এই যে দেখুন, এই যে, হ্যাঁ এইটা। আমি দেখলাম এই কাগজটায় কাঠির মতো মানুষগুলোর সংখ্যা কম, কিন্তু তাদের নাচের ভঙ্গিমা আরো উদ্দাম। হোমস সামনের টেবিলে আলতো একটা ঘুষি মারল। বুঝলাম ও সমাধান সূত্র না পেলেও তার আভাস তো পেয়েইছে। নতুন আর কিছু পেয়েছেন? না, নতুন আঁকিবুকি আর আসেনি, তবে কয়েকটা জিনিস উপলব্ধি করতে পেরেছি। আমার মনে হয় যেসব করছে এলসি তাকে চেনে এবং বিলক্ষণ জানে সে আমার অনিষ্ট করতে পারে। গত পরশু রাতে ও ওই জন্যই আমাকে বেরোতে দিতে চাইছিল না। আমি ঠিক করেছি চারপাশে লোকজন ছড়িয়ে রাখবো। রাতের অতিথি বাগানে ঢুকলেই তাকে ধরে এমন ধোলাই দেব যে জন্মে ভুলবে না। না মিস্টার কিউবিট, ওসব করে লাভ হবে না। ব্যাপারটা অতটাও সোজা সাপটা নয়। আচ্ছা, আপনি কি দিন দুয়েক লন্ডনে থাকতে পারবেন? একদমই পারবো না। এলসি আমায় বাড়ি থেকে বেরোতেই দিতে চাইছিল না। ওকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে আসতে পেরেছি। আমি না বাড়ি ফিরলে দুশ্চিন্তায় ও কিছু একটা ওর হয়ে যাবে। ওর মানসিক অবস্থা যে কোন পর্যায়ে পৌঁছেছে। না না না, বুঝতে পারছি, আপনার কথাতে যুক্তি আছে। আপনি থাকলে আপনার সাথে আমি নরফুক যেতাম। সেটা যখন হচ্ছে না তখন কাগজগুলো এখানে রেখে যান। আশা করছি 2-3 দিনের মধ্যে এই ঘটনার সম্ভাব্য ব্যাখ্যা নিয়ে আপনার কাছে যেতে পারবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। আপনাকেই তো আমার একমাত্র ভরসা। মিস্টার কিউবিট বেরিয়ে গেলেন। হোমস আমায় বলল, ওয়াটসন, তুমি এখন ক্লাবে যেতে পারো। আমি কয়েক ঘন্টা এটা নিয়েই থাকতে চাই। না না, এখন আর ইচ্ছে করছে না। তুমি তোমার মতো কাজ করো না, আমি তোমায় বিরক্ত করব না। হোমস টেবিলের ওপর মিস্টার কিউবিটের দেওয়া কাগজগুলো ছড়িয়ে বসে পর্যবেক্ষণ আর বিশ্লেষণের মহাসাগরে ডুবে গেল। এই সময় ও নিজেই একটা দর্শনীয় বস্তু। কখনো চেয়ারে পা তুলে সিলিংয়ের দিকে তাকিয়ে বসে রইল, কখনো বিরক্ত হয়ে নিজের কপালে চাঁটি কষালো, কখনো ওর চোখে তরোয়ালের তীক্ষ্ণতা, কখনো আবার চোখ দুটো শূন্যতায় পরিপূর্ণ। কখনো কিছু নতুন মনে পড়ায় তরতরিয়ে খাতায় কি সব লিখল। আচ্ছা, আপনারাই বলুন, এসব ছেড়ে ক্লাবে যাওয়া যায়? আজ হোমস শীষ দিচ্ছিল, সুরেলা শীষ। শুনে মনে হলো সমস্যাটাকে প্রায় বাগে এনে ফেলেছে। ঘণ্টা তিনেক আমায় সম্পূর্ণ অগ্রাহ্য করার পর চেয়ার ছেড়ে উঠে বলল, আহা!
অনেক হয়েছে লুকোচুরি, এবার তোমায় পেয়েছি বাছাধন। তারপর একটা সাদা কাগজে কিছু লিখতে লিখতে বলল, ওয়াটসন, একটা জরুরি টেলিগ্রাম করতে হবে। এই টেলিগ্রামের জবাবই বলবে আমার অনুমান সঠিক কিনা। সঠিক হলে তুমি নিজের লেখার জন্য একটা দারুণ কেস পাবে। ওফ, এই সংকেত যে ভেবেছে তার বুদ্ধির তারিফ না করে উপায় নেই। টেলিগ্রামের জবাব এলেই আমাদের নরফোক যেতে হবে। ডান্সিং ম্যানের সংকেত এঁকে মিস্টার কিউবিট ও তাঁর স্ত্রীকে কোন মহাপুরুষ উত্ত্যক্ত করছে সেটা বের করতে হবে। আমার মনে তখন হাজারটা প্রশ্ন ঘুরছে, কিন্তু হোমসের অলিখিত নিয়ম অনুযায়ী এখন প্রশ্ন করা নিষেধ। সময় হলে ও নিজেই সব খোলসা করে দেবে। সেই সময় কখন আসবে? হয়তো টেলিগ্রামের জবাব এলে। কিন্তু টেলিগ্রাম এলো না। হোমস বার পাঁচেক মিসেস হাডসনের কাছে খোঁজ নিতে গিয়েও খালি হাতেই ফিরল। ও কেমিস্ট্রির কয়েকটা এক্সপেরিমেন্টে মন বসাতে চাইল, কিন্তু পারল না। বুনসেন বার্নারটা জ্বালালো, কিন্তু ওই পর্যন্তই। বেহালাতে আনমোনা কটা সুর ভেজে আবার রেখে দিল। পাইপ ধরিয়েও কয়েকটা টান দিয়ে নিভিয়ে দিল। হোমস অশান্ত হয়ে আছে। সব মিলিয়ে দেওয়ার পরেও রহস্য অধরা থেকে গেলে অস্থির লাগে বই কি। এভাবে একটা গোটা দিন কেটে গেল। দ্বিতীয় দিন সন্ধেবেলায় একটা টেলিগ্রাম এলো, কিন্তু হোমস যেটার অপেক্ষা করছিল সেটা নয়। এই টেলিগ্রাম এসেছে হিলটন কিউবিটের কাছ থেকে। টেলিগ্রামের সারমর্ম, সেই অদ্ভুত আঁকাগুলো ফিরে এসেছে। আগের বারের মতোই বাগানের সানডায়ালের কাছে পাথর চাপা দেওয়া একটা কাগজের টুকরোতে সেসব আঁকা ছিল। মিস্টার কিউবিট আঁকাগুলো টেলিগ্রামের সাথেই পাঠিয়েছিলেন। দেখলাম কাঠির মতো ফিগারগুলোর আমোদ আহ্লাদ আর ধরছে না। হাত পা ছুঁড়ে মনের সুখে নাচছে তারা। মনে হলো এর মধ্যে একটা অশুভ ইঙ্গিত আছে। সেই ধারণাটাই জোর পেল হোমসের কথায়। ভালো না, একদম ভালো না। ব্যাপারটাকে এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি। কোনো অঘটন না ঘটে। ওয়াটসন, টাইম টেবিলটা খুলে দেখো তো, আজ রাতে নর্থ ওয়ালশ্যামে কোনো ট্রেন আছে? হোমসের গলায় আশঙ্কা আর উদ্বেগের সহাবস্থান আমার কান এড়ালো না। দেরাজ থেকে টাইম টেবিলটা বের করে উল্টে পাল্টে দেখে বললাম, আজকের লাস্ট ট্রেনটা বেরিয়ে গেছে, বুঝলে? পরের ট্রেন কাল ভোরবেলায়। তাহলে সেটাই ধরতে হবে। ওয়াটসন, তুমি এখনই মিসেস হাডসনকে জানিয়ে দাও। কথাটা শেষ হওয়ার আগেই দরজা ঠেলে বৈঠকখানায় ঢুকলেন মিসেস হাডসন। হোমসের হাতে একটা টেলিগ্রাম ধরিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। এই টেলিগ্রামের অপেক্ষাই ও করছিল। সেটাতে চোখ বুলানোর পর হোমসের কণ্ঠে দুশ্চিন্তা আরো বেড়ে গেল। সে বলল, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। প্রতিটা সেকেন্ড মিস্টার ও মিসেস কিউবিটকে এগিয়ে দিচ্ছে এক ভয়াবহ পরিণতির দিকে। তাদের সামনে এখন মস্ত ফাঁড়া। ওয়াটসন, আমাদের যথাসম্ভব তাড়াতাড়ি নরফোক পৌঁছতে হবে। একটা মাকড়সার জাল নেমে আসছে রিডলিং থর্প ম্যানারের ওপর, এবং মিস্টার ও মিসেস কিউবিট তাদের পতঙ্গের মতো আটকে পড়েছেন। পরদিন ভোর 4:30 ট্রেন ধরে গন্তব্যে পৌঁছলাম দিনের আলো ভালোভাবে ফোটার আগে। এখানে আগেও এসেছি। এমনিতে জায়গাটা নিঝুম নিস্তরঙ্গ প্রকৃতির। ট্রেন থেকে নেমে একজন পোর্টারকে রিডলিং থর্প ম্যানার কিভাবে যাওয়া যায় জিজ্ঞেস করতেই স্টেশন মাস্টার দ্রুত এগিয়ে এসে বললেন, আপনারা কি লন্ডন থেকে আসা গোয়েন্দা নাকি সার্জন? হোমস অম্লান বদনে নিজের পরিচয় চেপে বলল, ব্যাপার কি? হঠাৎ কথা বললেন? বলবো না, রিডলিং থর্প ম্যানারে এমন কাণ্ড ঘটবে কেউ ভেবেছিল? ইন্সপেক্টর মার্টিন তো ও কথা বলতে বলতেই গেলেন খানিক আগে। যান যান, শিগগিরই যান, হয়তো মহিলাকে বাঁচাতে পারবেন। তবে বাঁচিয়েই বা আর কি করবেন? শেষ পর্যন্ত ওনার কপালে ফাঁসির দড়িই জুটবে। ফাঁসির দড়ি? ফাঁসি কেন হবে? কি হয়েছে? আপনারা কিছুই জানেন না? রিডলিং থর্প ম্যানারে রক্তারক্তি কাণ্ড হয়েছে তো। হিলটন কিউবিট খুন হয়েছেন। হিলটন কিউবিট খুন? হ্যাঁ, ভয়ঙ্কর কাণ্ড মশাই। কানা ঘুষো যা শুনছি তাতে মনে হচ্ছে খুনটা করেছেন ওনার স্ত্রী।
হিলটনকে খুন করার পর নিজেকেও গুলি করে শেষ করতে চেয়েছিলেন, তবে এখনো বেঁচে আছেন। জানি না শেষ পর্যন্ত বাঁচবেন কিনা। ওই বললাম না তখন, বেঁচে উঠলেও বা কি, সেই তো ফাঁসিই হবে ওনার। ইস, এমন পরিবারের এরকম অবস্থা কল্পনাই করা যায় না। স্টেশন মাস্টার আরো অনেক কিছুই বলছিলেন, কিন্তু বাতাস কেটে আমার কানে এলো শুধুই একটা ফিসফিসানি। ওয়াটসন, এক্ষুনি এসো। আমি ছুটলাম ওর পেছনে। বেশি ভাড়ার লোভ দেখিয়ে হোমস একটা ঘোড়ার গাড়ি ঠিক করল। স্টেশন থেকে রিডলিং থর্প ম্যানর মাইল 7 মতো রাস্তা। নরফোকের এই এলাকা ইংল্যান্ডের সব থেকে মনোরম জায়গাগুলোর মধ্যে অন্যতম। রাস্তার ধারে সবুজ ঘাসের অসমান গালিচা পাতা রয়েছে। তার মাঝে মাঝে একটু তফাত রেখে বাড়ি, অট্টালিকা, খামার, বাজারহাট। হাওয়ায় ভাসছে গির্জার ঘণ্টার শব্দ। খানিকটা দূর যাওয়ার পর রাস্তাটা পাক খেয়ে ওপর দিকে উঠল, আর প্রায় সাথে সাথেই বাঁদিকে হাজির হলো সমুদ্র। নীলচে সবুজ জলের শান্ত কোমল স্পন্দন নিতান্ত বেরসিককেও কবি বানিয়ে দেবে। কিন্তু আজ প্রকৃতির রূপ উপভোগ করার মানসিকতা আমাদের ছিল না। হোমস দুহাতের তেলোয় নিজের থুতনি ধরে বসেছিল। ওর কপালের দুপাশে শিরা ফুলে উঠেছে। এরকম দুর্ঘটনা হজম করা সত্যিই কঠিন। হোমস বলল, একটা ভালো লোক খুন হয়ে গেল, এর দায় পুরোপুরি আমার। ওয়াটসন, হোমস, দয়া করে দোষটা নিজের ঘাড়ে নিও না। ওকে বলেছিলাম নতুন কিছু বেরোলে আমায় জানাতে। উনি জানিয়েও ছিলেন। ওই আঁকাগুলো আমায় পাঠিয়েছিলেন। আমি এতটাই অপদার্থ যে ওকে বাঁচাতে পারলাম না। ছি ছি, ঠিক আমায়, ঠিক। নির্দোষকে বাঁচাতে না পারলে গোয়েন্দা হয়ে কি লাভ? ওয়াটসন, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি তো মিস্টার কিউবিটকে সাবধানে থাকতেও বলেছিলে। আমাদের ঘোড়ার গাড়িটা ঢালু জমি ধরে খানিকটা নেমে আবার চড়াই পথে ওপরে উঠল, আর ওঠা মাত্র কিছুটা দূরে একটা মাঝারি মাপের গেট দেখা গেল। গাড়োয়ান বলল, ওইটাই রিডলিং থর্প ম্যানর। গেট দিয়ে খানিকটা চলার পর একটা প্রাচীন অট্টালিকা যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। ছড়ানো 3তলা বাড়িটার নিয়মিত দেখাশোনা করা হয়, না হলে পুরনো বাড়ির এত জৌলুস থাকতে পারে না। আমরা গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম। বাগানের মাঝামাঝি সানডায়াল। টুল রুমের কালো দরজাটাও চোখে পড়ল। একজন অল্প বয়সী ইন্সপেক্টর জনাতিনেক কনস্টেবলের সাথে কিছু আলোচনা করছিলেন। হোমস তাঁর কাছে গিয়ে মৃদু স্বরে বলল, গুড মর্নিং। আমার নাম শার্লক হোমস, কনসাল্টিং ডিটেকটিভ। ইনি আমার বন্ধু ডাক্তার ওয়াটসন। মৃত ব্যক্তি মানে মিস্টার হিলটন কিউবিট আমার কাছে এসেছিলেন একটা ব্যাপারে পরামর্শ নিতে, তাই আমরা এখানে এসেছি। হোমসের নাম শুনতেই ইন্সপেক্টরের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, কি সৌভাগ্য আমার, আপনার কীর্তির কথা অনেক শুনেছি। আমি ইন্সপেক্টর টিমোথি মার্টিন, নরফোক কনস্টেবুলারি থেকে। আমাদের অনেকেই আপনাকে গুরু বলে মানে। ও তাই? অনেক ধন্যবাদ। এই ঘটনাটা ঘটেছে রাত 3টে নাগাদ। আমরা খবর পেয়েছি এই কিছুক্ষণ আগে। আচ্ছা, আপনি এসব এত তাড়াতাড়ি কি করে জানলেন? জেনেছি এখানে এসে। মিস্টার কিউবিট কয়েকটি জিনিস আমাকে দেখিয়েছিলেন যা এই কেসে তথ্য প্রমাণ হিসেবে কাজে আসবে। সেসব দেখে আমি আঁচ করি যে একটা বিশ্রী কাণ্ড ঘটতে পারে, তাই সকালে ট্রেনে চলে আসি। কিরকম তথ্য প্রমাণ? মিস্টার কিউবিটের বাগানে কেউ সাংকেতিক বাক্য লেখা কাগজ রেখে যাচ্ছিল। তার জানলার কাছে, টুল রুমের দরজাতেও সেসব আঁকা হয়। সে কথায় পরে আসছি, তার আগে আপনার কাছে একটা কথা জানতে চাই ইন্সপেক্টর মার্টিন। হ্যাঁ, বলুন। দেখুন, এটা পুলিশি তদন্ত। অনেকেই তাতে বাইরের লোকের উপস্থিতি পছন্দ করেন না। আপনি না চাইলে আমি এর মধ্যে ঢুকবো না। নিজের মতো তদন্ত চালাবো এবং কথা দিচ্ছি তাতে আপনার কাজের ব্যাঘাত করবে না। কি বলছেন স্যার? আপনার সাথে কাজ করতে পারলে গর্ববোধ করব। আপনার কি চাই বলুন না। অল রাইট, একবার সিন অফ ক্রাইম দেখবো। তার আগে বাড়ির বাকি মানুষজনদের সাথে কথা বলতে হবে। আপনারা মৃতদেহ সরিয়েছেন কি? না না, কিছুই সরানো হয়নি। শুধু মিসেস কিউবিটকে হাসপাতালে পাঠানো হয়েছে, না হলে ওনাকে আর বাঁচানো যেত না। ওই তো আমাদের সিভিল সার্জন এসে পড়েছেন। একজন মাঝবয়সী ভদ্রলোক বাড়ির ভেতর থেকে বাগানে এসে দাঁড়ালেন। তার মাথা জোড়া টাক, কাঁচা পাকা দাড়ি থুতনি ছাড়িয়ে বেশ খানিকটা নেমে এসেছে।
ইন্সপেক্টর মার্টিন আলাপ করিয়ে দিলেন। আসুন আসুন ডক্টর হেনরিক্স, আসুন আসুন। ডক্টর হেনরিক্স ইনি শার্লক হোমস এবং ইনি ডক্টর ওয়াটসন। মিস্টার হোমসও আমাদের সাথে তদন্ত করছেন। মিস্টার হোমস ইনি মৃতদেহ পরীক্ষা করেছেন, আপনি এর কাছে সব জানতে পারবেন। হোমসের প্রশ্নগুলো তৈরিই ছিল, সে সেগুলো একটার পর একটা করতে শুরু করলো। ডক্টর হেনরিক্স, মিস্টার কিউবিটের মৃত্যু কি গুলির আঘাতেই হয়েছে? হ্যাঁ, গুলিটা সরাসরি বুকে লাগে এবং প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওনার। আর ওর স্ত্রী? ভদ্রমহিলা বরাত জোরে বেঁচে গেছেন। গুলিটা কাঁধ আর ঘাড়ের মাঝামাঝি আটকে গেছে। ওনার জ্ঞান ফিরতে সময় লাগবে, সুস্থ হয়ে উঠতে দেরি আছে। মিসেস কিউবিট কি নিজেই নিজের উপর গুলি চালিয়েছিলেন নাকি ওকে তাক করে গুলি চালানো হয়? বলতে পারবো না, তবে গুলিটা খুব কাছ থেকে চালানো হয়। রিভলভারের দুটো খোপ ফাঁকা ছিল। আপনি খবরটা পেলেন কিভাবে? রাত 3:30 নাগাদ এখানকার হাউসকিপার মিসেস সন্ডার্স আর কুক মিসেস কিং আমাকে খবর পাঠান। আমি ভোর 4:30 থেকে এখানেই আছি। আমি আসার কিছুক্ষণ পর ইন্সপেক্টর মার্টিন আসেন। আমরা কোনো কিছুতেই হাত দিইনি মিস্টার হোমস। ধন্যবাদ ডক্টর। ইন্সপেক্টর মার্টিন, আমি মিসেস সন্ডার্স এবং মিসেস কিং এর সাথে কথা বলতে চাই। আপনি দয়া করে তাঁদের এক জায়গায় জড়ো করবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি তাদের হলে নিয়ে আসছি। বাড়ির হল ঘরের পরিবেশ একেবারে চারপাশের মতোই গুরুগম্ভীর। বিশাল বিশাল জানলা দিয়ে সূর্যের ক্ষীণ আলো আসছে। মিসেস সন্ডার্স এবং মিসেস কিং দুজনের বয়সী 40-এর নিচে। দুজনেই প্রায় 10-12 বছর এই বাড়িতে কাজ করছেন। হোমসের প্রশ্নের জবাবে দুজনের বয়ানই মিলে গেল। আমি আর মিসেস কিং পাশাপাশি ঘরে থাকি। আমরা দুজনেই ঘুমোচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের মতো শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরোতেই বারুদের উগ্র গন্ধটা পাই। আমি আর মিসেস সন্ডার্স এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে এসে দেখি স্টাডির দরজাটা খোলা, ভেতরে মোমবাতি জ্বলছে। ঘরের পরিবেশ বারুদের গন্ধে ভারী হয়েছিল। ঘরে ঢুকে কি দেখেছিলেন? দেখলাম মিস্টার কিউবিট মাটিতে পড়ে আছেন। দেখেই বোঝা যাচ্ছিল ওনার দেহে প্রাণ নেই। মিসেস কিউবিট জানলার ধারে উবু হয়ে বসেছিলেন। তার মুখটা হাঁটুর ওপর নেমে এসেছিল। ওনার কানের পাশ থেকে দরদরিয়ে রক্ত পড়ছিল। মুখ হাঁ করে খাপে কাটছিলেন। আমাদের দিকে কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। তারপর কি করলেন আপনারা? বাড়ির 5 মাস খাটা ছেলেটাকে বললাম ডক্টর হেনরিক্স আর পুলিশকে খবর দিতে। ইতিমধ্যে গর্ডন, মানে যে ছেলেটা আমাদের আস্তাবল দেখাশোনা করে, সেও এসে পড়েছিল। ওর সাথে ধরাধরি করে আমরা মিসেস কিউবিটকে ওনার বেডরুমের বিছানায় শুইয়ে দিই। ওদের চেহারা বা পোশাক আশাকে বেমানান কিছু দেখেছিলেন? না, দুজনেরই রাত পোশাকের ওপর ড্রেসিং গাউন চাপানো ছিল। ওদের মধ্যে ঝগড়াঝাটি বা অশান্তি চলছিল? একদমই না। ওরা পরস্পরকে খুবই ভালোবাসতেন। একজন অপরজনকে ছাড়া এক পাও এগোতেন না। বাইরে থেকে এসে কেউ ওদের উপর হামলা করতে পারে? অসম্ভব। এসে থাকলেও বেরোবে কি করে? সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আচ্ছা, অদ্ভুত কিছু মনে করতে পারছেন? অদ্ভুত বলতে একটা কথাই মনে পড়ছে। আমাদের দুজনের ঘরই বাড়ির টপ ফ্লোরে। ওই উৎকট শব্দটা পেয়েই আমরা ঘর থেকে বেরোই, আর বেরিয়েই বারুদের উগ্র গন্ধটা পাই। গন্ধটা সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। তাতে যেন দমটা একদম বন্ধ হয়ে আসছিল। হোমস কথাটা শুনে ভুরু কুঁচকে মাথা নাড়ল। তারপর চেয়ার ছেড়ে উঠে ইন্সপেক্টর মার্টিনকে বলল, চলুন ইন্সপেক্টর, একবার সিন অফ ক্রাইম এবং মৃতদেহ পরীক্ষা করে দেখা যাক। আসুন, আমাদেরকে একতলার স্টাডিতে যেতে হবে। আসুন। স্টাডিটা মাঝারি মাপের। ডক্টর হেনড্রিক্স সেখানে অপেক্ষা করছিলেন। 3 দিকে দেয়াল জোড়া আলমারি, জানলার ঠিক সামনে একটা রাইটিং টেবিল। পালিশ দেখে মনে হলো সেটা বেশ দামি এবং তার রীতিমতো যত্নও নেওয়া হয়। স্টাডির মেঝেতে হাত পা ছড়িয়ে পড়েছিল মিস্টার হিলটন কিউবিটের প্রাণহীন দেহ। মৃতদেহ দেখেই হোমসের দিকে তাকালাম। দেখলাম ওর চোয়ালের দুপাশ শক্ত হয়ে উঠেছে। ও যেন শপথ নিচ্ছে যে মানুষটাকে ফিরিয়ে আনতে না পারলেও ওর খুনির হাতেও হাত কড়া পরাবেই। মৃতদেহ দেখিয়ে হোমস বলল, মিস্টার কিউবিটের পরনের পোশাকটা আলুথালু হয়ে আছে।
মনে হচ্ছে তাড়াহুড়োয় ঘুম থেকে উঠে এসেছিলেন। হোমস, গুলিটা খুব কাছ থেকে চালানো হয় এবং সেটা তাঁর হৃৎপিণ্ড ফুঁড়ে দিয়ে শরীরেই থেকে গেছে। এই তো ডাক্তারের মতো কথা, ওয়াটসন, ঠিকই ধরেছ। মিস্টার কিউবিটের প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়, যন্ত্রণা ভোগ করতে হয়নি। কিন্তু ওর ড্রেসিং গাউন বা হাতে কোনো পাউডার মার্কিংও তো পাচ্ছি না। ডক্টর হেন্ড্রিক্স বললেন, মিসেস কিউবিটের হাতেও কিন্তু কোনো দাগ ছিল না মিস্টার হোমস। না থাকার জন্যই ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়েও অর্থহীন। হেঁয়ালিটা আমরা কেউই ধরতে পারলাম না। ইন্সপেক্টর মার্টিন বললেন, ঠিক বুঝলাম না মিস্টার হোমস। রিভলভারের টোটা নড়বড়ে থাকলে ট্রিগার টানার সময় বারুদের অবশিষ্ট পিছন দিকে ছিটকে হাতে লাগতে পারে। ভালো মানের রিভলভারের ক্ষেত্রে সেই সম্ভাবনা কম। ইন্সপেক্টর মার্টিন, আপনি মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিন এবার। মিসেস কিউবিটের দেহ থেকে বুলেটটা বের করা যায়নি, তাই তো ডক্টর হেন্ড্রিক্স? না, তার জন্য একটা লম্বা সার্জারি করতে হবে। হ্যাঁ, শুনেই বুঝেছি তাঁর আঘাতটা সিরিয়াস। ইন্সপেক্টর মার্টিন, গুলির হিসেব মিলেছে? হ্যাঁ, 2টো গুলি চালানো হয়েছিল, বাকি 4টে রিভলভারই আছে। এদিকে মিস্টার কিউবিট এবং তার স্ত্রী, তাঁদের শরীরে 2টো ক্ষত। সহজ হিসেব। তাহলে জানলার কিনারায় ওই গুলির দাগটা এলো কোথা থেকে? হোমসের এই আর এক জাদু। ওর গলায় এই মেজাজটা বহুবার শুনেছি, তা সত্ত্বেও প্রতিবার সেটা আমার শিরায় শিরায় শিহরণ জাগায়। আজও সেই নিয়মের ব্যতিক্রম হলো না। ডক্টর হেন্ড্রিক্স আর ইন্সপেক্টর মার্টিনও চমকে উঠলেন। হোমস জানলার একদিকে আঙুল তুলে দেখালো। তার দিক নির্দেশ ধরে আমরা দেখলাম জানলার কাজ যেখানে শেষ হয়েছে তার কিছুটা নিচে কাঠের অংশে একটা গর্ত। সেই গর্তের জনক যে বুলেটের আঘাত, সেটা আলাদা করে বলে দিতে হয় না। ইন্সপেক্টর মার্টিনের গলা শুনে মনে হলো তিনি ম্যাজিক দেখছেন। বললেন, আরে এ কি? এইটা তো দেখিনি। এই যে বুলেটের দাগ, আপনি আপনি এটা কিভাবে খুঁজে পেলেন মিস্টার হোমস? মনে হচ্ছিল এরকম কিছু একটা এই ঘরে থাকবে। স্টাডিতে পা রাখার পর থেকে এটাকেই খুঁজছিলাম। এর অর্থ তো ভয়ানক। এই ঘরে 2টো নয় 3টে গুলি চলে। 3 নম্বর গুলিটা চালায় 3য় ব্যক্তি। কিন্তু সে কে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, সেই ঘরে ঢুকলোই বা কি করে আর বেরোলোই বা কি করে? 3য় ব্যক্তির পরিচয়টাই আমাদের জানতে হবে ইন্সপেক্টর। তার আসা যাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মিসেস সন্ডার্স যে বললেন বাড়িতে ঢোকার সব দরজা বন্ধ ছিল, আর স্টাডির জানলাটাও তো বন্ধ। ওয়াটসন, রহস্য বড়ই রহস্যময় এক বস্তু। সে ধরা দিতে চায় না, অথচ ধরা দিতে চায়। তাই ধরা পড়ার জন্য প্রয়োজনীয় উপকরণ এদিক ওদিক ছড়িয়ে রাখে। এখানেও রেখেছে। মিসেস সন্ডার্স আর কি বলেছিলেন মনে আছে? কি বলতো? বলেছিলেন যে কানে তালা লাগানো শব্দ শুনে ঘর থেকে বেরোতেই তিনি বারুদের গন্ধটা পান। ওর ঘর বাড়ির একদম ওপর তলায়। নিচের তলায় স্টাডি থেকে গন্ধটা অত দূর গেল কি করে? গিয়েছিল কারণ স্টাডির জানলা খোলা ছিল। মিসেস কিং বলেন স্টাডির দরজা খোলা ছিল। জানলা খোলা থাকার ফলে স্টাডিতে মৃদু বাতাস খেলছিল, সেটাই এই গন্ধটাকে সারা বাড়িতে ছড়িয়ে দেয়। স্টাডির জানলা অল্প সময়ের জন্য হলেও খোলা ছিল, পরে বন্ধ করে দেওয়া হয়। সেটা কিভাবে বুঝলে? মিসেস কিং এর জবানবন্দি থেকে। উনি ঘরে ঢুকে মোমবাতি জ্বলতে দেখেছিলেন। জানলা খোলা থাকলে হাওয়ার দমকে সেটা নিভে যেত। এই কথাটা শুনেই মনে হয় যে এই ঘটনায় একজন 3য় ব্যক্তি আছেন, যিনি জানালার ওপাশে দাঁড়িয়ে গুলি চালান। এই 3য় ব্যক্তিকে লক্ষ্য করে চালানো গুলিটা গিয়ে লাগে কাঁচের নিচের কাঠামোয়। এই থিওরিতে ভর দিয়েই আমি গুলির দাগটা খুঁজছিলাম, এবং সেটা এখানে দেখতে পাই। গুলিটা ঘরের মধ্যে থেকেই চালানো হয়েছিল। হোমসের দুর্নিবার গতির সঙ্গে ইন্সপেক্টর মার্টিন তাল রাখতে পারছিলেন না। তার প্রশ্নে সেটাই বোঝা গেল। আমরা এসে জানলাটাকে বন্ধই দেখেছি, সেটা হলো কি করে? তার জন্য হয়তো মানবিক প্রতিক্রিয়াই দায়ী ইন্সপেক্টর মার্টিন। কিরকম প্রতিক্রিয়া? চোখের সামনে এরকম হিংসাত্মক ঘটনা ঘটে যেতে দেখে হয়তো মিসেস কিউবিটি জানলাটা বন্ধ করে দিয়েছিলেন। এর বাইরে অন্য কিছু হলে, আরে এটা কি? হোমসের চোখ জোড়া আবার নতুন কিছু পেয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় ক্লুগুলো ইচ্ছাকৃতভাবেই নিজেদের ছড়িয়ে ছিটিয়ে রাখে শুধুমাত্র ওর চোখে ধরা দিতে। স্টাডি টেবিলের ওপর রাখা ফুলদানির আড়াল থেকে বেরোলো চামড়ার একটা ছোট হ্যান্ডব্যাগ। খুলে দেখা গেল তাতে রাবার ব্যান্ড দিয়ে আটকানো একতাড়া 50 পাউন্ডের নোট রয়েছে।
হোমস টাকার বান্ডিলটা গুনে দেখল তাতে 20টা নোট রয়েছে। প্রতিটা নোটে ব্যাংক অফ ইংল্যান্ডের ছাপ ছাড়া আর কিছুই নেই। নোটের তাড়াটা ইন্সপেক্টর মার্টিনের হাতে দিয়ে হোমস বলল, এইটা যত্ন করে রাখবেন ইন্সপেক্টর, আদালতে কাজে আসবে। ও নিয়ে চিন্তা করবেন না। কিন্তু মিস্টার হোমস, আপনি নিশ্চিত যে জানলার কাঠামোয় লাগা গুলিটা এই ঘর থেকেই চালানো হয়েছে? হোমস জানলার নিচের সিমেন্টের ধাপটা দেখিয়ে বলল, কাঠের টুকরোগুলো কিভাবে ছড়িয়েছে দেখুন। ঘরের মধ্যে থেকে গুলি না ছুটলে সেটা সম্ভব হতো না। চলুন এবার বাগানে অনুসন্ধান চালাতে হবে, কিন্তু তার আগে একটা কাজ বাকি আছে। ইন্সপেক্টর মার্টিন, আপনি মিসেস সন্ডার্সকে আরেকবার ডেকে দেবেন, আমার সামান্য কয়েকটা প্রশ্ন আছে। হ্যাঁ, নিশ্চয়ই। অল্প সময়ের মধ্যেই মিসেস সন্ডার্স স্টাডিতে উপস্থিত হলেন। হোমস প্রতিটা শব্দ মেপে প্রশ্ন করল, মিসেস সন্ডার্স, আপনার এবং মিসেস কিং দুজনেরই ঘুম ভাঙে একটা জোরালো শব্দে, রাইট? হ্যাঁ স্যার। আপনারা কি পরপর দুটো শব্দ শুনেছিলেন? হতে পারে স্যার, সঠিক বলতে পারবো না। আসলে তখনও ঘুমের ঘোর পুরোপুরি কাটেনি তো। এটাও তো হতে পারে যে দুটো গুলি একসাথে চলে আর সেই শব্দটাই আপনারা শুনেছিলেন। হ্যাঁ, চলতেই পারে। আসলে ঘুম চোখে প্রথমটায় ঠাউর করতে পারছিলাম না, তবে আওয়াজটা প্রবল জোরে হয়েছিল। ঠিকই বলেছেন, এমন বিষয়গুলো ঘুম চোখে বোঝা মুশকিল। ইন্সপেক্টর মার্টিন, চলুন বাগানে যাওয়া যাক, দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা। ডক্টর হেন্ড্রিক্সকে স্টাডিতে রেখে আমি, হোমস এবং ইন্সপেক্টর মার্টিন বাগানে এলাম। স্টাডির নিচেই রয়েছে সারিবদ্ধ ফুল গাছ, কোথাও বিন্দুমাত্র আগাছা নেই। স্টাডির জানলার নিচে গাছগুলো থেঁতলে গিয়েছে, তাদের ওপর দিয়ে ভারী কিছু গেছে। ভারী বস্তুটি মানুষের দেহের ওজন ছাড়া কিছুই না। নরম মাটিতে সেই দেহ নিজের পায়ের ছাপও রেখে গেছে। পায়ের ছাপগুলো বেশ বড়, আঙুলের দিকটা ছুঁচলো হয়ে বেরিয়ে এসেছে। এবার হোমসের মধ্যে আবার পরিবর্তন দেখলাম। ও বাগানের ঘাস জমি শিকারী কুকুরের মতো জরিপ করতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই একটা বস্তু হাতে তুলে উঠে দাঁড়ালো। তার গলায় চাপা উত্তেজনার ঝিলিক দিচ্ছে। এটাই খুঁজছিলাম, 3 নম্বর কার্তুজের খোল। এই রিভলভারে ইজেক্টর ছিল, যেটা গুলির খোল বন্দুকের বাইরে চালান করে। ইন্সপেক্টর মার্টিন, এই কেসে আর কিছুই বাকি নেই। কি, কেন, কিভাবে সবই জানা হয়ে গেছে। অপরাধী কে মিস্টার হোমস? এর জবাব আমি যথাসময়ে দেব। কিছু মনে করবেন না ইন্সপেক্টর মার্টিন, এই রহস্যের কয়েকটা খুঁটি সম্পর্কে আপনি এখনো কিছু জানেন না। আমার সমাধানের ইমারত এই খুঁটিগুলোর উপরই দাঁড়িয়ে আছে। এখন সেসবের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেকটা সময় খরচ হয়ে যাবে। আপনার কাছে আমার একান্ত অনুরোধ, এই সময়টায় আমার সাথে দয়া করে সহযোগিতা করুন। না না না, ছি ছি। দেখুন, সহযোগিতা করার জন্যই কিন্তু আমি এখানে আছি, আর আমি চাই অপরাধী ধরা পড়ুক, সুবিচার হোক। তার জন্য আপনার যা প্রয়োজন আমার কাছে সবই পাবেন। ধন্যবাদ, আমি কথা দিচ্ছি সুবিচার হবে। মিসেস কিউবিটের জ্ঞান না ফিরলেও হবে, কেউ আইনের ফাঁক গলে পালাতে পারবে না। আর তার জন্য আপাতত আমায় জানতে হবে যে এই চত্বরে এলরিজেস নামের কোনো সরাইখানা আছে কিনা। আচ্ছা, দাঁড়ান, আমি বাড়ির লোকজনকে একবার জিজ্ঞেস করে দেখছি, ওরা নিশ্চয়ই জানবে। এলরিজেস সরাইখানার ব্যাপারে মিসেস সন্ডার্স বা মিসেস কিং কিছুই বলতে পারলেন না। তবে অন্ধকারে আলো দেখালো বাড়ির আস্তাবলের দায়িত্বে থাকা ছেলেটি। তার নাম গর্ডন, বেশ চটপটে স্বভাবে। মনে পড়ল মিস্টার কিউবিট একেই ফাজিল বলেছিলেন। এই সরাইখানার নাম শুনতেই গর্ডন বলল, স্যার, এখান থেকে মাইল চারেক দূরে ওই নামের এক চাষি আছে। রোজগার বাড়াতে বাড়ির দোতলায় একটা সরাইখানা খুলেছে। ওই জায়গায় আর কোনো থাকার জায়গা নেই, চারপাশ একদম শুনশান। ইস্ট রস্টনের দিকে যেতে জায়গাটা পড়ে স্যার। শুনশান জায়গা? তার মানে কাল রাতে এখানে যা যা ঘটেছে তার খবর এখনো সেখানে গিয়ে পৌঁছয়নি। না পৌঁছানোটাই স্বাভাবিক স্যার। না পৌঁছানোটাই স্বাভাবিক? শোনো গর্ডন, তোমাকে একটা কাজ করতে হবে। আমি তোমাকে একটা জিনিস দেব, সেটা নিয়ে তোমায় এলরিজেসে যেতে হবে। পারবে তো? একদম পারবো স্যার। বলছি দাঁড়াও। ইন্সপেক্টর মার্টিন, আপনার কাছে একটা সাদা পাতা হবে? হ্যাঁ, অবশ্যই। জেমস, রাইটিং প্যাড থেকে ওনাকে কয়েকটা পাতা দাও তো। ইন্সপেক্টর মার্টিনের নির্দেশে একজন কনস্টেবল হোমসের দিকে কয়েকটা পাতা এগিয়ে দিল। সেটা নিয়েও বাগানের একটা বাঁধানো রোয়াকের ওপর বসে পড়ল।
পকেট থেকে ডান্সিং ম্যানের আঁকি বুকি কাটা কাগজগুলো বের করে সাদা কাগজটায় কি সব লিখতে শুরু করল। একবার ডান্সিং ম্যানের দিকে তাকাচ্ছে, আর একবার দ্রুত হাতে লিখছে, আর মধ্যে মধ্যে আঙুলের কর গুনে হিসেব করছে। এভাবে মিনিট 5 কাটার পর হোমস কাগজটাকে চিঠির আকারে ভাঁজ করে বাড়ির ভেতর থেকে একটা খাম নিয়ে এসে তার ভেতর সেটাকে ভরে ফেলল। খামের ওপর লিখল এব স্লেনি, এলরিজেস ফার্ম, ইস্ট রাস্টন, নরফোক। অর্থাৎ চিঠিটা এই লোকটাকেই পাঠানো হচ্ছে। এ আবার কে? এমনিতে হোমসের হাতের লেখা ভীষণ পরিষ্কার ও মার্জিত, কিন্তু আজকের লেখার মধ্যে কেমন একটা ত্রস্ত সংকুচিত ভাব দেখলাম। তাতে কোনো ছিঁড়ি ছাঁদ নেই। খামের সাথে গর্ডনের হাতে কিছু পাউন্ড গুঁজে দিয়ে তার কানে কানে কি সব বলল হোমস। গর্ডনও বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। তারপর চিঠিটা পকেটে ঢুকিয়ে আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল। বুঝলাম হোমস নিজের প্রস্তুতি নিশ্ছিদ্র করতে চাইছে। গর্ডনকে বলেছি চিঠিটা যাকে লেখা হয়েছে তার হাতেই যেন দেয়, আর বলেছি কিছু জিজ্ঞেস করা হলে যেন বলে সে কিছুই জানে না। ইন্সপেক্টর মার্টিন, আপনি কাউকে নরফোক পুলিশ স্টেশনে পাঠিয়ে আরো আর্মড কনস্টেবলস আনিয়ে নিন। আরও লোক? কিন্তু কেন? একটু পরেই এখানে একজন অত্যন্ত বিপজ্জনক মানুষ এসে পড়তে পারেন। আর অপরাধের তালিকা সুদীর্ঘ। হিংস্রতাই তাঁর সহজাত প্রবৃত্তি। তাকে কাউন্টি জেলে চালান করতে হবে, এবং সে কাজটা এই কজন লোকের পক্ষে সহজ হবে না। ওয়াটসন, মনে হচ্ছে দুপুরের দিকে লন্ডনের যে ট্রেনটা আছে সেটা পেয়ে যাব। যে কেমিক্যাল রিয়াকশন নিয়ে বেশ কদিন হাবুডুবু খাচ্ছিলাম, তার বোধহয় একটা হিল্লে করতে পেরেছি। ইন্সপেক্টর মার্টিন এগিয়ে গিয়ে একজন কনস্টেবলকে হাত পা নেড়ে কি সব বললেন। লোকটাও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আমি হোমসকে দেখছিলাম। একটা খুন হয়েছে, একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, একজন অতীব দুর্ধর্ষ ক্রিমিনাল কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পড়বে, আর তদন্তের ধারক ও বাহক কেমিস্ট্রি রিয়াকশন নিয়ে ভাবছে। এটা দু ধরনের মানুষের পক্ষেই সম্ভব। এক, যে হাল ছেড়ে দিয়েছে, আর দুই, যে রহস্যের কলার ধরে তাকে পোষ মানাতে জানে। হোমস কোন দলে পড়ে সেটা আর বললাম না। ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। এবার তোমাদের দুজনের মনের অন্ধকার দূর করার পালা। ইন্সপেক্টর মার্টিন, নাটকের শেষ অঙ্ক শুরু হতে এখনো ঘন্টাখানেক দেরি আছে। চলো ড্রয়িং রুমে গিয়ে বসা যাক। কিন্তু তার আগে আপনি দয়া করে সবাইকে বলে দিন মিসেস কিউবিটের অবস্থা নিয়ে বাড়ির কেউই যেন বাইরের কারো সামনে মুখ না খোলে। ইন্সপেক্টর মার্টিন সবার জন্য এই মর্মে কড়া হুকুম জারি করে আমাদের পিছু পিছু এসে ড্রয়িং রুমে ঢুকলেন। মোটা কার্পেটে মোড়া ড্রয়িং রুমের জায়গায় জায়গায় সুদৃশ্য সোফা আর পুরু আর্ম চেয়ার সাজানো। হোমস আর আমি পাশাপাশি আর্ম চেয়ার আর সোফায় বসলাম। ডক্টর হেন্ড্রিক্স ইতিমধ্যেই বেরিয়ে গেছেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আমাদের মুখোমুখি আর একটা চেয়ারে বসে ইন্সপেক্টর মার্টিন বললেন, আমি অন্ধকারে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করছি, আর প্রতিবার মুখ থুবড়ে পড়ছি। এই তো আলো দেখাচ্ছি, দেখবেন আর হোঁচট খাবেন না। হোমস মিস্টার কিউবিটের থেকে পাওয়া ডান্সিং ম্যানের আঁকি বুকি কাটা কাগজগুলো বের করে সামনের টেবিলে ছড়িয়ে দিয়ে বলল, ইন্সপেক্টর মার্টিন, কিছুদিন আগে হিলটন কিউবিট আমার কাছে সাহায্য চাইতে আসেন। বলেন কোনো অজ্ঞাত ব্যক্তি এই অদ্ভুত আঁকি বুকি কাটা কাগজগুলো পাঠাচ্ছেন, এবং এসব দেখে তাঁর স্ত্রী প্রচণ্ড ভয় পাচ্ছেন। ফিগারগুলোকে আমি ডান্সিং ম্যানের আখ্যা দিয়েছিলাম। ডান্সিং ম্যান? সার্থক নামকরণ। এরা তো দেখছি জোর নাচানাচি জুড়েছে। প্রথমবার এগুলোকে দেখে আমিও হেসেছিলাম, কিন্তু এর মধ্যে লুকোনো পৈশাচিক বার্তাটি ধরতে পারলে হয়তো হাসতাম না। কিন্তু হোমস, এগুলো আসলে কি? হাইরোগ্লিফিক্স নয় তো? আমার প্রশ্নে হোমসের চোখ জলজলিয়ে উঠল। ও বলে উঠল, এইটা একটা সাইফার ওয়াটসন, সাইফার মানে সাংকেতিক লেখা, সাংকেতিক চিত্রলিপিও বলতে পারো। সাংকেতিক বার্তা? তাহলে তো এসব তোমার কাছে জল ভাত হোমস। তুমি তো বিষয়টা গুলে খেয়েছ। ওফ ওয়াটসন, আমাদের অ্যাডভেঞ্চারের কথা লিখতে লিখতে তুমি আমায় অতি মানবের পর্যায়ে বসিয়েছ।
যদিও তোমার কথাটা সম্পূর্ণ ভুল নয়, আমি সাংকেতিক বার্তার ব্যাপারে ভালোই জানি। এই নিয়ে অনেক লেখালেখি করেছি, অনেক গোপন সাংকেতিক ভাষা আয়ত্তে এনেছি, কিন্তু এরকম সাংকেতিক লিপি আগে কখনো দেখিনি। এইটা আমার খাম ছুটিয়ে দিয়েছে। এই বিশেষ সাইফারটা অল্প কয়েকজনের মধ্যেই প্রচলিত, তাই তাকে পাঠোদ্ধার করার রাস্তাটা এত কঠিন। মিস্টার কিউবিটের থেকে পাওয়া কাগজগুলোর মধ্যে থেকে একটা টেবিলের ওপর মেলে ধরল হোমস। কাগজের ওপর নাচতে থাকা একটা কাঠির মতো ফিগারের দিকে আঙুল তুলে বলল, আপাতত ডান্সিং ম্যানের এই সদস্যটির ওপর মনোনিবেশ করা যাক। প্রথম কাগজটায় 15টা ফিগার আঁকা ছিল, তার মধ্যেই একটা ফিগার এসেছে 4 বার। গোড়া থেকেই মনে হচ্ছিল এই বার্তায় এক একটা ফিগার বর্ণমালার এক একটা অক্ষরকে বোঝাচ্ছে। 15-র মধ্যে 4 বার এই চিহ্নটা এসেছে। ইংরেজি ভাষায় লেখার ক্ষেত্রে ই অক্ষরটা সব থেকে বেশি ব্যবহার হয়। ইংরেজিতে একটা বাক্য লিখলেই সত্যিটা বোঝা যাবে, তাহলে বিশেষ চিহ্নটি নিশ্চয়ই ইংরেজির ই অক্ষরটাকেই বোঝাচ্ছে। এ তো জলের মতো পরিষ্কার, মিস্টার হোমস। তাই? আচ্ছা, এখন তাই মনে হচ্ছে, তবে শুরুর দিকে জল রীতিমতো ঘোলাটে ছিল। যাই হোক, ই অক্ষরকে বোঝানো এই চিহ্নের হাতে কোনো কোনো জায়গায় পতাকাও আছে। এই পতাকাগুলোকে ব্যবহার করা হয়েছে বাক্যগুলোকে ছোট ছোট শব্দে ভাঙার জন্য। বাকি অক্ষরগুলো কি করে ধরলে? ওয়াটসন, ওটাই এই কেসের সব থেকে অর্থবহ এবং জটিল ধাপ। ই এর পর সচরাচর টি, এ, ও, আই, এন, এস, এইচ, আর, ডি এবং এল এই অক্ষরগুলো আসে। আমি আন্দাজে ঢিল ছুঁড়তেই পারতাম, কিন্তু তাতে ভুল হওয়ার আশঙ্কা ছিল। একটা পরিবারের অস্তিত্ব নিয়েই যখন টানাটানি পড়েছে, তখন স্রেফ আন্দাজের উপর নির্ভর করে এগোনোটা উচিত হতো না। আমার ষষ্ঠেন্দ্রিয় বলছিল যে এরকম সংকেত আরও আসবে, তাই নতুন সাংকেতিক বাক্যের অপেক্ষায় রইলাম, আর সবুরে মেওয়া ফলল। মিস্টার কিউবিটি সেগুলো নিয়ে এলেন। সেটাতে ছিল 2টো ছোট বাক্য আর একটা শব্দ। কি করে বুঝলে সেটা শুধুই শব্দ? কারণ সেই চিহ্নের হাতে কোনো পতাকা ছিল না, ওয়াটসন। এই শব্দটাই আমায় ভীষণ সাহায্য করল। এতে ছিল মোট 5টা চিহ্ন। তার দ্বিতীয় এবং চতুর্থ চিহ্নটা ছিল ই। 5 অক্ষরের কোন শব্দে ই অক্ষরটা 2 বার এভাবে আসে? সেভা, লেভা বা নেভা। মিস্টার কিউবিটের বর্ণনা এবং তাঁর স্ত্রীর আতঙ্কিত অবস্থার পরিপ্রেক্ষিতে নেভার শব্দটাই এখানে সব থেকে মানানসই। ব্যাস, এই শব্দটা থেকেই এন, ভি এবং আর কেও পেয়ে গেলাম। আর বাকিগুলো? সেগুলো খুঁজে পেতেও কসরত করতে হয়েছে। শুধু সাইফার সংক্রান্ত জ্ঞান নয়, পর্যবেক্ষণ, বিশ্লেষণ আর কমন সেন্সের একটা মিক্সচার ব্যবহার করে মনে হলো মিস্টার কিউবিটের স্ত্রী এলসি এই সংকেত দেখে ভীষণ ভয় পেয়েছিলেন। সেই ভয় অমূলক ছিল না, তিনি জানতেন এদের বক্তব্য কি। ধরে নেওয়াই যায় এগুলো যে পাঠাচ্ছে বা আঁকছে সে এলসির বিশেষ পরিচিত। গুপ্ত সংকেত বাকিদের কাছে দুর্বোধ্য থাকলেও বিশেষ কারণ নামটা নিঃশব্দে চিৎকার করে বলবে। এখানেও তাই হয়েছে। বিশেষ পরিচিত একদিন পর চিঠি লিখেছেন, তাও গোপন সংকেতে। তাতে এলসির নাম থাকবে না? হতেই পারে না। দেখলাম অন্তত 3 জায়গায় বার্তা শেষ হয়েছে এমন এক শব্দ দিয়ে যার শুরু এবং শেষে আছে ই। এই 2 ই এর মাঝে এল, এস এবং আই বসিয়ে দেখলাম এলসি নামটাই পাচ্ছি। তার আগের শব্দটায় আছে 4টে অক্ষর, সেটা শেষ হচ্ছে ই দিয়ে। কেউ একজন চুপি সারে এসে এসব পাঠাচ্ছে, লিখছে। মনে হলো সে হয়তো এলসিকে ডাকছে, হয়তো কথা বলার জন্য, হয়তো ক্ষোভ প্রকাশ করার জন্য, বা হয়তো ক্ষতি করার জন্য। মোট কথা ডাকছে। তাহলে এই 4টি অক্ষর সম্বলিত শব্দটা কি? সি ও এম ই। কাম। এখান থেকেই সি ও আর এম পেয়ে গেলেন? হ্যাঁ, তা পেলাম। অনেক হিসেব নিকেশ করে পেলাম একটা অদ্ভুত লাইন। .m .ere .esl.ne. এই ডটগুলো এক একটা শূন্যস্থান। বোঝার সুবিধের জন্য হোমস সবকটা সংকেত ও তার অর্থগুলো একটা কাগজে লিখে ফেলল। শেষের লেখাটা দেখে বললাম, এটা তো অসম্পূর্ণ মনে হচ্ছে। চিন্তা নেই ওয়াটসন, আমি শূন্যস্থান পূরণ করতে পেরেছি। এই বাক্যে এম এর আগে একটা গ্যাপ আছে।
এখানে এ ছাড়া কিছুই বসতে পারে না, অর্থাৎ এর মানে হলো অ্যাম, আমরা যাকে আই অ্যাম বলি। ও বুঝেছি, এখান থেকেই এ অক্ষরটা পেলে এবং সেটা সংকেতের অন্যান্য দরজাগুলোও খুলে দিল, তাই তো? ইউ ব্রিলিয়েন্ট হোমস। ঠিক তাই, এ অক্ষরটা পেলাম, যথাযথ জায়গায় বসিয়ে এই বাক্যটা পেলাম। হোমস কাগজে এই লাইনটা লিখল, অ্যাম হিয়ার এ ডট ই স্লেন ডট এ ডট ই স্লেন। এটা আবার কি? হোমস যেন আমার মনের কথাটা ধরে ফেলেই বলল, মিস্টার কিউবিটের পাওয়া প্রথম চিঠিটা এসেছিল আমেরিকা থেকে, আর আমেরিকাতে এব নামটা খুবই প্রচলিত, তাই এ এবং ই এর মাঝখানে আমি বি বসিয়ে নিলাম, আর স্লেনের একদম শেষে ওয়াই বসিয়ে পেলাম এব স্লেনি। হোমস কাগজটায় তাড়াতাড়ি কি একটা লিখল। উত্তেজনার বশে লাফ মেরে উঠে দেখলাম ও কি লিখেছে, এ ডট ই এল আর আই ডট ই এস। শব্দটার নিচে পেন দিয়ে দুটো দাগ টেনে হোমস বলল, গোপন সাইফারের অন্দরমহলে যখন একবার পা রাখতে পেরেছি তখন জানতাম সেটা পুরোপুরি জয় করাটা স্রেফ সময়ের অপেক্ষা। সেই বিশ্বাস নিয়ে এখানে এর পরের ডটের জায়গায় টি বসালাম, আর ই এর মাঝের ডটের জি বসিয়ে পেলাম এলরিজেস। এখানকার অনেকেই নিজেদের বাড়িটারি সরাইখানা হিসেবে ভাড়া দেন, মনে হলো এলরিজেস নামটা সেরকমই একটা কিছু হতে পারে। আচ্ছা, লোকটার নাম জানতে পেরে কি করলেন মিস্টার হোমস? আমেরিকায় যোগাযোগ করলাম। মিসেস কিউবিট আমেরিকান। প্রথম যে চিঠি থেকে মিস্টার কিউবিট ও তাঁর স্ত্রীর সংসারে অশান্তি ছড়ায় সেটাও এসেছিল আমেরিকা থেকে। এই দুইকে যোগ করে আমার ধারণা হলো যে এব স্লেনি নামের লোকটাও আমেরিকান। মিসেস কিউবিট বিয়ের আগেই নিজের হাজব্যান্ডকে শর্ত দিয়েছিলেন যে তার অতীত নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এই বিষয়ে কোনো আলোচনাই তিনি মিস্টার কিউবিটের সঙ্গে করেননি। কেন? এর সাথে কি কোনো অপরাধ চক্র জড়িয়ে আছে? একটা ষড়যন্ত্রের গন্ধ পেলাম। আচ্ছা, তোমার তো আমেরিকায় অনেক চেনাশোনা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করনি? সাবাস ওয়াটসন, ঠিক সেটাই করেছি, আর হাতে নাতে ফলও পেয়েছি। নিউ ইয়র্ক পুলিশ ব্যুরোতে আমার বন্ধু উইলসন হারগ্রিভসের কাছে টেলিগ্রাম করে এব স্লেনি লোকটার পরিচয় জানতে চেয়েছিলাম। আমার টেলিগ্রামের জবাবে হারগ্রিভস জানিয়েছে যে এব স্লেনি শিকাগো শহরের সব থেকে ডার্ক সাইটে ও বিপজ্জনক গুন্ডা। দুর্ভাগ্যবশত এই টেলিগ্রামটা আমার কাছে পৌঁছতে একটু দেরি হয়। তার খানিক আগেই মিস্টার কিউবিটের কাছ থেকে শেষ টেলিগ্রামটা পাই। সেটায় থাকা কোড ভেঙে এই বাক্যটা বেরোয়। হোমস ঝুঁকে পড়ে কাগজে আর একটা লাইন লিখল, সেটা এরকম, এলসি ডট আর ই ডট আর টু মিট ডাই গো ডট। বাক্যটার নিচে আবারও পেন দিয়ে দাগ দিয়ে হোমস বলল, এতদিন ধরে এব স্লেনি এসব সাংকেতিক আঁকিবুঁকি কেটে বোঝাচ্ছিল যে সে এসে পৌঁছেছে, আশেপাশেই আছে। এখানে সে সুর বদলে হুমকি দিয়েছে। এইটা হুমকি? হ্যাঁ ওয়াটসন, এই বাক্যের শূন্যস্থান পূরণ করেছি পি এবং ডি অক্ষর দিয়ে, এবং সেটা করে পেয়েছি এই কথাটা, এলসি প্রিপেয়ার টু মিট দাই গড। মানে এলসি, নিজের ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হও। তাই আজ ভোরবেলা আমরা দুজন এখানে আসি। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ভেবেছিলাম বিভৎস কিছু হওয়া আটকাতে পারবো, কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে একটা ফাটল সবসময় থেকেই যায়। আপনার ব্যাপারে এখন অবধি যা শুনেছি সেটা যথেষ্ট নয়। কোনো বর্ণনাই আপনার ক্ষমতা মাপার যোগ্য নয় মিস্টার হোমস। কিন্তু আপনার আর আমার মধ্যে একটা তফাৎ আছে, আপনি কাউকে জবাবদিহি করেন না, কিন্তু আমাকে সেটা করতে হয়। আমার উপর মহলের অফিসাররা যদি জানতে পারেন যে এব স্লেনি নামের লোকটি খুনি, মাত্র কয়েক মাইল দূরে থাকা সত্ত্বেও আমি তাকে অ্যারেস্ট করার বদলে এখানে বসেছিলাম, আর সেই সুযোগে সে চম্পট দিয়েছে, তাহলে তারা নির্ঘাত আমার গর্দান নেবেন। আপনি ব্যস্ত হবেন না ইন্সপেক্টর মার্টিন, আপনার আসামি পালাবে না। মানে পালাবে না বলছেন? ও, তাহলে চলুন তাকে গ্রেপ্তার করি। সে কোথায় আছে? এত ছোটাছুটি কি দরকার ইন্সপেক্টর? আমাদের আসামি আর খানিকক্ষণের মধ্যেই এখানে এসে হাজির হবে। কি বলছেন মিস্টার হোমস? যে লোকটা এখানে গুলি চালিয়ে পালিয়েছে, যে হয়তো জানে যে তা নিয়ে হাঙ্গামা হট্টগোল হয়েছে, সে যেচে আসবে বিপদের মধ্যে মাথা গলাতে? দেখুন, আপনার মতো অভিজ্ঞতা আমার নেই মিস্টার হোমস, কিন্তু কিছু ক্রিমিনাল আমিও দেখেছি। এরকম কাজ করা যে ক্রিমিনালদের স্বভাব বিরুদ্ধ। আপনি নিশ্চিন্ত থাকুন ইন্সপেক্টর মার্টিন,
এব স্লেনি নামের লোকটা এখানে আসবেই। আমার পাঠানো আমন্ত্রণ সে উপেক্ষা করতে পারবে না। আমার চিঠি একেবারে তার মনের গভীর। আহা, উনি এসেও পড়েছেন। হোমস কথা বলার ফাঁকেই জানলার বাইরে তাকালো। ওর দেখা দেখি আমরা উঁকি মেরে দেখলাম একটা লোক বাগানের গেট ঠেলে ঢুকছে। লোকটাকে সুপুরুষ বলা চলে। লম্বা চেহারা, ইস্পাত রঙের ফ্ল্যানেলের স্যুটের আড়ালে তার শরীরের প্রতিটা পেশি বোঝা যায়। ওই পেশি, গালে হালকা অবিন্যস্ত কাঁচা পাকা দাড়ি আর ঈগল পাখির ঠোঁটের মতো বাঁকানো নাক বুঝিয়ে দিচ্ছে এ একদমই শান্তশিষ্ট মানুষ নয়। ইট মারলে হাতটাই উপড়ে নেবে। লোকটার মাথায় একটা প্যানামা হ্যাট, হাতের ছড়িটা এমনভাবে ঘোরাচ্ছে যে কারোর তোয়াক্কা সে করে না। সবুজ লনকে চিরে নুড়ি পাথর বেছানো রাস্তাটার ওপর দিয়ে এগিয়ে আসছে। হোমস ক্ষিপ্র গতিতে চেয়ার ছেড়ে উঠে চাপা গলায় বলল, এরকম দামাল লোককে সুযোগ দেওয়া যাবে না। বাইরের দরজা ভেজানো আছে, কিন্তু লোকটা সেটা জানে না। আমরা দরজার আড়ালে থাকবো। ইন্সপেক্টর মার্টিন, আপনার কাছে হাত করা আছে? হ্যাঁ আছে। লোকটা ঢুকলেই যা করার আমি করব, আপনি ওর হাতে হাত করাটা পরাবেন, বুঝেছেন? হ্যাঁ ঠিক আছে, এসো ওয়াটসন। লোকটা বেশি ব্যাগরবাই করলেই তুমিও জোর লাগাবে। লোকটা দরজার কাছে এসে গেছে। আমরা তিনজনে দরজার দুপাশে দাঁড়ালাম। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজার ঘন্টাটা সশব্দে বেজে উঠল। তারপর আবার। এবার বাইরে থেকে দরজায় হালকা ঠেলা পড়ল। তারপর আরেকটু জোরে। দরজাটা খুলে যেতেই চৌকাঠ পেরিয়ে লোকটা ঘরে ঢুকল। আর সঙ্গে সঙ্গে একটা ছোটখাটো তুফান বয়ে গেল। হোমস ভাল্লুকের মতো লাফ দিয়ে লোকটাকে ঠেলে দেওয়ালের দিকে নিয়ে গিয়ে তার মাথায় রিভলভার ঠেকালো। আর ইন্সপেক্টর মার্টিন নিমেষের মধ্যে হাত কড়া পরিয়ে তার হাত দুটোকে অকেজো করে দিলে। মিস্টার এব স্লেনি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। লোকটার দু চোখ ধিকি ধিকি জ্বলে উঠল। মারমুখী হাসি হেসে সে বলল, সামলে সাঙ্গাত, সামলে। পেরেছো তোমরা, আমাকে পোষ মানাতে পেরেছো। আমি ঝামেলা করতে আসিনি, এলসির কাছ থেকে চিঠি পেয়ে এসেছি। আরে উনি আমাকে এখানে আসতে, এক মিনিট এলসি, মানে মিসেস কিউবিটি কি আমার জন্য ফাঁদ পেতেছেন? তাহলে এইভাবে নাটক করে কি দরকার ছিল? এসব দিয়ে আর কি কি যে দেখবো না। হ্যাঁ, এব স্লেনি, আপনার এখনো অনেক কিছুই দেখা বাকি, জানাও বাকি। মিস্টার হিলটন কিউবিট বেঁচে নেই, আর মিসেস কিউবিট গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বাঁচবেন কিনা জানি না। কি আজে বাজে বকছে না? এলসির কিচ্ছুটি হয়নি তো? আমি কিছুই করিনি। আমি কিছু করিনি, আমি শুধু ভয় দেখিয়েছিলাম। চোট পেয়েছিল ওই হতভাগ্য লোকটা, ওর হাজবেন্ড। ঈশ্বরের দিব্যি আমি এলসির কোনো ক্ষতি করিনি। সত্যি আপনি মিথ্যে বলছেন না তো? মিথ্যে বলছেন? বলুন, মিথ্যে বলছেন তো? মিথ্যে বলছেন? বলুন বলুন, এলসি অক্ষত আছে, বলুন। বলছে আনফর্চুনেটলি কথাটা বলতে পারবো না। মিসেস কিউবিটকে রক্তাক্ত অবস্থায় তাঁর হাজবেন্ডের পাশেই পাওয়া যায়। উনি এখন হসপিটালে। অপারেশন করে তাঁর শরীর থেকে বুলেট বের করতে হবে। কবে সুস্থ হবেন বা আদৌ হবেন কিনা কেউ জানে না। কথাটা শুনে এব স্লেনি আর্তনাদ করে মাটিতে বসে পড়ল। সেই আর্তনাদের তীব্রতা যেন বাড়ির ইট কাঠ পাথরকেও নাড়িয়ে দিল। লোকটা হাত কড়া পরা হাতে নিজের মুখটা ডুবিয়ে দিল। তার বেপরোয়া ভাবটা এখন উধাও, শরীরটা কাঁপছে। এই কাঁপুনি শোকের। অপরাধ তার সূক্ষ্ম অনুভূতিগুলোকে টুঁটি টিপে মারতে পারেনি তাহলে? লোকটা মিনিট পাঁচেক হাতে মুখ ডুবিয়েই বসে রইল। যখন মুখ তুলল
তখন তার দুগালে অশ্রুধারা দাগ রেখে গেছে, দু চোখে টলটল করছে জল। হোমস শান্ত গলাতেই তাকে বলল, আপনি কিছু বলতে চাইলে নির্দ্বিধায় বলতে পারেন। চলুন ওই ড্রয়িং রুমে গিয়ে বসা যাক। হোমস আর ইন্সপেক্টর মার্টিন এইবস লেনিকে ধরাধরি করে তুলে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। লোকটা তেতো হাসি হেসে বলল, আমার কিছুই লুকোনোর নেই। হ্যাঁ, আমি ওই লোকটাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলাম, কিন্তু তার আগে ও আমার দিকে গুলি ছোড়ে। এটা আত্মরক্ষা, খুন নয়। কিন্তু এলসির ক্ষতি করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। সারা জীবন নিজের সবকিছু দিয়ে ওকে ভালোবেসেছি আমি। ও আমার আর কারণ নয়। সারা জীবন একসাথে কাটানোর কথা ছিল আমাদের, এনগেজমেন্ট পর্যন্ত হয়ে গেছিল। তারপর একদম এলসিকে উধাও হয়ে গেল। খোঁজ নিয়ে জানলাম বিয়ে করে এখানে জীবন কাটাচ্ছে। হ্যাঁ, বিয়ে? কিসের বিয়ে? উটকো ইংরেজটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। এলসির উপর আমার অধিকার আছে, শুধু আমার। শেষের কথাটা শুনে হোমসের শরীর টান টান হয়ে উঠল। কোন অধিকারের কথা বলছেন আপনি এবস লেনি? কোন যোগ্যতায় অধিকার ফলাতে আসছেন? এলসি এই দায়িত্ব আপনার হাতে দেননি, তার মর্জির মালিক তিনি নিজে। আপনার স্বরূপ জানতে পেরে তিনি এখানে পালিয়ে এসেছিলেন। আপনার হাত ধরে অন্ধকার জগতে পা রাখার পরিবর্তে সুস্থ স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখেছিলেন, তাই এক নিপাট ভদ্রলোককে বিয়ে করেন। কিন্তু তাতে আপনার পৌরুষ ধাক্কা খেল। আপনি তো পুরুষ সিংহ। আপনি তার পিছু পিছু এখানে এলেন, ওই সাংকেতিক বার্তাগুলো পাঠিয়ে এখানে ওখানে সেগুলো এঁকে তার জীবনটাকে নরক করে তুললেন। আপনি বলছেন এলসিকে খুব ভালোবাসতেন, আমি বলছি না, বাসতেন না। এইটা আপনি ঈগল লড়াই বানিয়ে নিয়েছিলেন। যে এবস লেনির নামে শিকাগোর মতো পেল্লায় শহরের হাঁটু কাঁপে, তাকে একজন মহিলা বাতিল করে দিচ্ছেন। ছ্যা 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 ছ্যা, অপরাধ জগতে নিজের বন্ধুদের কাছে মুখ দেখাবেন কি করে? এলসি সর্বস্ব দিয়ে মিস্টার কিউবিটকে ভালোবাসতেন, তাকে শ্রদ্ধা করতেন। আপনাকে উনি একটা দুঃস্বপ্নের মতো ভুলে যেতে চেয়েছিলেন। আর একটা কথা মনে রাখবেন মিস্টার স্লেনি, আপনার জন্যই একজন ভালো মানুষ বেঘরে প্রাণ হারিয়েছে। সেই আঘাত সহ্য করতে না পেরে আরেকজন নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। এসবের জন্য আপনাকে আইনের কাছে জবাবদিহি করতে হবে। হোমসের কথাগুলো অব্যর্থ তীরের মতো এবস লেনির গায়ে বিঁধল। এরকম আক্রমণের সামনে তাকে দিশেহারা লাগছে। সে কোনো রকমে বলল, আমার কোটের ডান পকেটে চিঠি আছে, সেটা বের করে দেবেন দয়া করে। You know I can't move my hands. ইন্সপেক্টর মার্টিন এবস লেনির পকেট ঘেঁটে একটা কাগজ বের করে তার হাতে দিলেন। দেখলাম তাতেও সেই কাঠি মানবরা হাত পা ছুঁড়ে নাচছে, আবার ডান্সিং মেন। কিন্তু এই কাগজটা আমার চেনা। কাগজটা হোমসের হাতে দিয়ে এবস লেনি বলল, আপনি বললেন এলসি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। তাহলে এই চিঠিটা কে পাঠালো? আমি পাঠিয়েছিলাম আপনাকে এখানে আনার জন্য। এবার এবস লেনির চোখ দুটো খুলির কোটর থেকে ছিটকে বেরিয়ে এলো প্রায়। সবেগে মাথা নেড়ে সে বলল, অসম্ভব, হতেই পারে না। আমাদের গ্যাংয়ের সদস্যদের বাইরে পৃথিবীর কেউ এই কোডের কথা জানে না। আপনি মিথ্যে বলছেন, ইউ আর লাইং। মিস্টার স্লেনি, মানুষের আবিষ্কারের রহস্য মানুষই ভাঙে। হাতের মুঠো যতই শক্ত হোক, তাতে ফাঁক থেকেই যায়। যাই হোক, আপনাকে নরউইচ জেলে চালান করা হবে, কিন্তু তার আগে আপনার একটা কর্তব্য আছে।
মিস্টার কিউবিটের খুনের জন্য তার স্ত্রীকেই দায়ী করা হচ্ছে। সবাই ধরে নিয়েছে যে তিনি খুনি। আমি এখানে না এলে হয়তো আইনের চোখেও তিনিই দোষী প্রমাণিত হতেন। আপনার জন্যই আজ ওর এই অবস্থা। তাই গোটা দুনিয়াকে সত্যিটা জানানো আপনার দায়িত্ব। শুনেছি অপরাধীদের মধ্যেও সেন্স অফ অনার থাকে। সেটার প্রতি আবেদন জানিয়েই আপনার সামনে কথাটা রাখছি মিস্টার স্লেনি। এব স্লেনির মুখটা এখন জীবন্ত ক্যানভাস। সেখানে নানান আবেগের বিষণ্ণ রং খেলে বেড়াচ্ছে। বিশ্বের সবকিছু থেকেই লোকটা যেন নিজেকে সরিয়ে নিয়েছে। আবারও তেতো হাসিটা হেসে সে বলল, আপনার নাম আমি জানি না, কিন্তু যে লোক আমাদের গোপন সংকেতকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে সে আর যাই হোক সাধারণ নয়। এরকম লোকের কাছে ধরা দিতে লজ্জা নেই, সব খুলে বলছি। বাহ, খুব ভালো ব্যাপার। তবে এখানে আপনি যা বলবেন তা কিন্তু আদালতে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। আদালত, জেল, শাস্তি এসবে আমি ভয় পাই না। আজ এখানে আসাটাকে ভেবেছিলাম এলসির সঙ্গে নতুন জীবন শুরু করব। হ্যাঁ, সেটা না হওয়া যায়, বাকি জীবনটা জেলে কাটানো। তাই কোথা থেকে শুরু করবো বলুন তো? আপনার আর এলসির আলাপ থেকে। I'm very thirsty. Can you give me a glass of water, please? আমি ভেতর থেকে এক গ্লাস জল এনে তার হাতে দিলাম। এক নিঃশ্বাসে সেটা অর্ধেক শেষ করে মুখ মুছে এব স্লেনি শুরু করলো তার উপাখ্যান। এলসিকে চিনি সেই ছোট্টবেলা থেকেই। ওর বাবা সিলভেস্টার পেট্রিক ছিলেন শিকাগোর একটা গ্যাংয়ের মাথা। সিলভেস্টারের মতো ধুরন্ধর লোক আমি জন্মে দেখিনি। এই সাইফার ওরই আবিষ্কার। লোকটার মগজ ঈশ্বর খুব সময় নিয়ে বানিয়েছিলেন। এটাকে দেখে সবাই ভাবে একটা বাচ্চা নিজের খেয়ালে যা তা এঁকেছে, কেউ বুঝতেই পারবে না এর আসল মানেটা কি। ওর কাছ থেকে না আমরা সবাই সাংকেতিক ভাষাটা শিখি। কিন্তু I was very young when I joined the gang. আমি চিরকালই ডাকাবুকো। এর সাধারণ মানুষের তুলনায় সাহস অনেক 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 বেশি। খুব তাড়াতাড়ি বসের প্রিয় পাত্র হয়ে উঠলাম। এতটাই যে তিনি আপনার সাথে নিজের মেয়ের বিয়ে দিতেও রাজি হয়ে গেলেন। রাইট, এলসির সাথে আমার এনগেজমেন্টটাও হয়ে গেছিল। কিন্তু অপরাধের অন্ধকার মরুভূমিতে এই মেয়েটা ছিল আলোকিত মরুদ্যানের মতোই। ও আমাদের কাজে কোনোদিনও নিজে থেকে জড়ায়নি। She used to hate the work of the gang. তবে হ্যাঁ, সাংকেতিক ভাষাটাও জানতো। এলসি টুকটাক নিজের মতো কাজ করে কিছু টাকা পয়সা জমাতে পেরেছিল। তাই দিয়েই শিকাগো থেকে ইংল্যান্ডে পালিয়ে আসেন। হ্যাঁ, তখন আমার মনের অবস্থা আপনি ভাবতে পারছেন। ভেবেছিলাম সিলভেস্টার পেট্রিকের পর আমি হব ওই গ্যাংয়ের নেতা, এলসির সঙ্গে বিয়ে হবে, আর কি চাই বলুন তো? হ্যাঁ, কিন্তু মেয়েটা কিছু না বলে চলে গেল। আমিও খোঁজ লাগালাম চারিদিকে। অপরাধীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকে জানেন তো আপনি। হ্যাঁ, সম্মানে আঘাত এলে অন্যান্য জ্ঞানও কিন্তু পাশে এসে দাঁড়ায়। এখানেও তাই হলো। তাই এদেশের আন্ডারওয়ার্ল্ডে নিজের যোগাযোগ খাটিয়ে এলসিকে খুঁজে বের করলাম। তারা কারা সেটা দয়া করে জিজ্ঞেস করবেন না, আমি কিছুই বলবো না। ঠিক আছে, জিজ্ঞাসা করছি না। তারপর কি হলো বলুন। জানতে পারলাম ও বিয়ে করে ফেলেছে। শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। মনে হলো সারা পৃথিবীতে না আগুন লাগিয়ে দিই। আমেরিকা থেকে একটা চিঠি লিখলাম, ওকে জিজ্ঞেস করলাম সেরকম কেন করেছে। আমি তাকে এখনো ভালোবাসি আর অপেক্ষায় আছি, কিন্তু there was no reply. তারপর 7 মাস না ভেবে এখানে চলে এলেন। মাসখানেক আগে সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে এখান থেকে কিছু দূরে একটা খামার বাড়িতে থাকতে শুরু করলাম। ওখান থেকে এই বাড়িটার উপর নজর রাখার সুবিধা হতো।
আর রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে এই বাড়ির বাগানে ঢুকে সাংকেতিক বার্তাগুলো এদিক সেদিক এঁকে যাওয়া বা রেখে যাওয়ার কাজটাও সহজে হয়ে যেত। এক্স্যাক্টলি। এলসিকে তো জানাতে হতো যে আমি এসে গেছি। প্রথম দিকে কয়েকটা মেসেজ দেখে মনে হয়েছে আপনি এলসিকে নিজের কাছে আসতে অনুরোধ করছেন, কিন্তু পরের দিকে আপনার বার্তাগুলোর সুর বদলে যায়। এপসলেনি নিচের ঠোঁটটা তুলে মৃদু হেসে মাথা নাড়ালো। বুঝলাম সে নীরবে তারিফ করলো হোমসকে। বলল, প্রথম দিকে অনুরোধ ঝুলোঝুলি সবই করেছি, কিন্তু এলসিকে তো টলাতে পারিনি। আমরা খুন জখম করা লোক, বেশি দিন মাথা ঠান্ডা রাখতে পারি না। ধৈর্যের বাঁধ অল্প কদিনই ভেঙে গেল। ভয় দেখাতে শুরু করলাম। এসব দেখে মিসেস কিউবিট মানে এলসি আপনার সঙ্গে যোগাযোগ করেননি? আপনি যে এলরিজেসে আছেন সেটা তো জানিয়েছিলেন। করেছিল, আর সেটা থেকে খুনোখুনি হলো। কিভাবে? এলসি আমায় চিঠি লিখে গতকাল রাত 3টে নাগাদ স্টাডির জানলার সামনে আসতে বলেছিল তখন ওর হাজবেন্ড ঘুমোবে। আমি ভাবলাম এলসি আমার হাত ধরে বেরিয়ে পড়বে, তাই যথাসময়ে চলে এলাম। স্টাডির বড় জানলাটার সামনে এলসি দাঁড়িয়েছিল, কিন্তু যেটা ভেবেছিলাম সেটা হলো না। খোলা জানলা দিয়ে ও আমার দিকে একটা চামড়ার ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এতে 1000 পাউন্ড আছে, তুমি এটা নিয়ে বিদে হও। আমায় আমায় আর যন্ত্রণা দিও না, আমি আর পারছি না। হিলটনকে এখানে সবাই খুব সম্মান করে। তোমার সঙ্গে আমায় দেখলে বা আমাদের কথা জানতে পারলে এই পরিবারের প্রতিপত্তি সম্ভ্রম ধুলোয় মিশে যাবে। তুমি এই টাকাটা নিয়ে চলে যাও আর আমাকে শান্তিতে থাকতে দাও। আমি আর নিজের অতীতে ফিরতে চাই না, চাই না, চাই না। প্লিজ আমাকে একা ছেড়ে দাও। টাকা দিয়ে আমাকে কিনতে চাইছো এলসি? Do you think I'm that cheap? Listen to me. আমি টাকার জন্য সব কাজ করি না। এবার বুঝবে এপসলেনির সঙ্গে বেইমানি করাটা কেন উচিত হয়নি। তোমার না চুলের মুঠি ধরে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবো অনেক হয়েছে। এই শোনো প্লিজ, অনেক হয়েছে, এসো একবার, এসো এবারে, এসো বলছি। জানো করতে বাধ্য করে বলেছি। আমার মাথার মধ্যে শয়তান পোকাটা জেগে উঠেছে তখন। জানলা দিয়ে হাত বাড়িয়ে এলসির হাতটা কমচে ধরে ওকে টেনে বের করতে চাইলাম। এলসি, এলসি, come with me. ছাড়ো, ছাড়ো। আপনাদের ধস্তাধস্তি হলো আর কেউ কিছু জানলো না? জানলো তো। এলসি প্রাণপণে বাধা দিচ্ছিল, এমন সময় হাজবেন্ড হিলটন নেমে এলো, ওর হাতে রিভলভার। সংসার সংসার খেলছো তুমি? আমায় বোকা বানিয়ে এখানে জমিয়ে আনন্দ করা হচ্ছে? ছাড়ো আমায়, ছাড়ো, এর ছেড়ে দাও। আমি বিবাহিত, এইটুকুনি তো মনে রাখো। আমাকে আমার বিয়ের নিকুচি করেছে। কে ওখানে? এলসি, এলসি সরে এসো। So you married this son of a bitch? হ্যাঁ, তোমার রুচির কি অবস্থা হয়েছে এলসি? অবশ্য আমার সঙ্গে থাকতে থাকতে তোমার সব ঠিক হয়ে যাবে। তা শাহাদ, তুমি এখান থেকে কেটে পড়ো। এটা না আমাদের দুজনের ব্যাপার। তুই সেই সাপ, তোর কামড়ে আমাদের জীবনে এরকম বিষ ছড়িয়েছে। আজ তোকে এমন শিক্ষা দেব যে শুধু আমার নয়, কারো বাগানে ঢুকে এরকম আঁকিবুকি আর কাটতে পারবি না। এই রিভলভারের গুলিতে তোকে আমি ছাঁচড়া করে দেব। বন্দুক তোর একার আছে নাকি? এই দেখ। দুজনকে অমন মারকাটের অবস্থায় দেখে এলসি চিৎকার করে মাটিতে বসে পড়েছিল। তখনই লোকটা আমায় তাক করে গুলি ছুঁড়ল, কিন্তু ওর নিশানা ভালো ছিল না। ওটা ঘরেরই কোথাও লাগে বোধহয়। আমি আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালাই।
কখনো শিকাগো গেলে আমার নামে একটু খোঁজ নিয়ে দেখবেন, সবাই বলবে এইপ স্লেনির বন্দুকের গুলি মানে মৃত্যুর পরোয়ানা। আমার গুলি কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, কালকে রাতেও হয়নি। জানি গুলিটা সোজা মিস্টার কিউবিটের বুকে লাগে। লোকটা কাটা কলা গাছের মতো ওখানে লুটিয়ে পড়ে, দেখে বুঝতে পারি অবস্থা সঙ্গীন। লোকটা তো মরে গেছে। তারপর কি করলেন? মাথা কাজ করছিল না, মনে হচ্ছিল পৃথিবীর আলো, বাতাস, শব্দ, গন্ধ, এই বাড়ি, বাগান সব কেমন শূন্য হয়ে গেছে। কি করব বুঝতে না পেরে রিভলভারটা পকেটে ঢুকিয়ে পিছন দিকে টেনে দৌড় মারি। বাগানের পাঁচিল টপকে পালাই, তবে পাঁচিল টপকানোর আগে শুনি স্টাডির জানলাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার রাস্তা ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটতেই থাকি। সরাইখানায় পৌঁছানোর আগে থামি। এখানকার কোনো খবরই আর পাইনি। তারপর ঘন্টা দুয়েক আগে এক ছোকরা এসে এই চিঠিটা আমার হাতে ধরালো। কোট ধরে আসল কথাটা জানতে পেরেই মনটা নিচে উঠলো। সঙ্গে সঙ্গে নিজের সেরা স্যুটটা পরে এখানে চলে এলাম। তারপর তো এইপ স্লেনির কথাটা শেষ হতে না হতেই একটা ঘোড়ার গাড়ির শব্দ হলো। আমি আর ইন্সপেক্টর মার্টিন বাড়ির সদর দরজার মুখে এসে দেখলাম একটা ক্যারেজ এসে দাঁড়িয়েছে, পুলিশের ক্যারেজ। সেখান থেকে ৬-৭ জন সশস্ত্র কনস্টেবল নেমে ইন্সপেক্টর মার্টিনকে স্যালুট করলেন। পুলিশ কর্তার পিছু পিছু এসে তারা ড্রয়িং রুমে ঢুকলেন। ইন্সপেক্টর মার্টিন এইপ স্লেনিকে বললেন, মিস্টার স্লেনি, হ্যাঁ আপনাকে এবার যেতে হবে। হ্যাঁ চলুন। I have a request. হ্যাঁ বলুন। Can I meet Elsie once? না, তা করা যাবে না। সম্ভবত এখন ওনার সার্জারি চলছে, আর জ্ঞান ফিরলে উনি আপনার সঙ্গে দেখা করতে চাইবেন কিনা সেটাও জানি না। চলুন মিস্টার হোমস, অনেক ধন্যবাদ। আপনি না থাকলে একে পাকড়াও করতে পারতাম না। এইপ স্লেনি হোমসের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে বলল, Mr. Holmes. So you are Mr. Holmes. I know I will never meet Elsie again. Well, সেটা যখন হলোই না তখন I must admit that এই অভিযানে আপনার সঙ্গে দেখা হওয়াটাই আমার একমাত্র প্রাপ্তি। ধন্যবাদ। আসামির কাঁধে হালকা চাপ দিয়ে তাকে দরজামুখো করলেন ইন্সপেক্টর মার্টিন। মৃদু ঠেলা দিতেই সে ঘর ছেড়ে বেরিয়ে বাইরের রাস্তাটা ধরল। তাকে ঘিরে রইল সশস্ত্র পুলিশ। এইপ স্লেনির ঝোড়ো জীবন শেষ পর্যন্ত আইনের কাছে পোষ মানল। দুপুর 3:30 ট্রেনে লন্ডন ফিরছিলাম। হোমস অন্যমনস্ক হয়ে জানলার বাইরে তাকিয়েছিল। আমি জানি ওর ভেতর একটা অদ্ভুত দোটানা কাজ করছে। ও খুশি অপরাধীকে ধরতে পেরেছে বলে। ও খুশি নয় মিস্টার কিউবিটের মতন তরতাজা একটা মানুষকে বাঁচাতে পারেনি বলে। একটা কথা আমার মাথায় ঢুকছিল না, সেটাই জিজ্ঞেস করলাম, আচ্ছা হোমস, তুমি চিঠিতে এমন কি বার্তা দিয়েছিলে যে লোকটা এত অল্প সময়ের মধ্যে সেজে গুজে চলে এলো? তুমি তো চিঠিটা দেখেছো, কিছু বুঝতে পারোনি? এই সংকেত ভাঙার ফর্মুলা তো তোমাদের সামনেই দেখালাম। খেপেছ নাকি? ওই কাঠির মতো মানুষ, তাদের ডিগবাজি খাওয়া, পতাকা নিয়ে নাচ, এসব দেখে আমি ধরবো সংকেতের বার্তা? যার কাজ তাকেই সাজে হোমস। না এবার বলো, কি লিখে পাঠিয়েছিলে তুমি? হোমস ট্রাউজারের পকেট থেকে কাগজটা বের করে ট্রেনের দুলুনির সাথে নিজেকে ব্যালেন্স করে হাঁটুর ওপর মেলে ধরল। আমি দেখলাম তাতে সামান্য জায়গা ছেড়ে ছেড়ে বেশ কয়েকটা কাঠি মানব দাঁড়িয়ে, 14 জনের মতো।
কারোর মাথা নিচে পা ওপরে, কেউ পতাকা নিয়ে আন্দোলনের ভঙ্গিতে হাত পা নাড়াচ্ছে। হোমস তাদের ওপর আঙুল বুলিয়ে বলল, ওয়াটসন, তুমি কে করেছে নিয়ে এতটা মগ্ন যে কিভাবে করেছে তাকে অগ্রাহ্য করেছ? আমার দেখানো রাস্তাটা অনুসরণ করলেই বুঝতে আমি লিখেছি, কাম হিয়ার অ্যাট ওয়ান্স। এই ডান্সিং মেন কোড এলসি জানে, তাই এই চিঠিটা পেয়ে এড শ্রেণীর ধারণা হয় যে এটা এলসি ছাড়া আর কেউ পাঠাতেই পারেন না। সেটা পাওয়া মাত্রই তিনি রিডলিং থর্প ম্যানরে আসেন ও আমাদের ফাঁদে পা দেন। আমার অনুমান শেষ পর্যন্ত সত্যি হিসেবেই আত্মপ্রকাশ করল। আমি হাসি মুখে হোমসের দিকে তাকিয়েছিলাম একটা কথা শোনার জন্য, কিন্তু ও কথাটা বলল না। প্রতিবারের মতোই আমার ভাবনাটা ধরতে পেরে বলল, একটা মানুষকে বাঁচাতে পারলাম না ওয়াটসন। কি করে এলিমেন্টারি বলি বলো? চোখের সামনে মিস্টার কিউবিটের মৃত্যু দেখার পর তার স্ত্রী আর বাঁচতে চাননি, আত্মহত্যা করতে যান। আমাদের অসীম ভাগ্য যে মিসেস কিউবিট অপটু হাতে বন্দুক চালিয়েছিলেন, তাই তার চালানো গুলিটা মাথা আর ঘাড়ের মাঝামাঝি লাগে। মাথায় লাগলে হয়তো বাঁচতেন না। বুঝলে ওয়াটসন, মিস্টার কিউবিটের মতো মানুষগুলোকে আজকাল দরকার। চারপাশটা ভালো রাখতে বিশ্বজয়ীর দরকার নেই। ওর মতো পাশের বাড়ির পরিচিত লোকটার ভরসার হাত আর হাসি মুখটাই যথেষ্ট। ওকে হারানোটা রক্তাক্ত ঘায়ের মতোই আমায় কষ্ট দিত। তবে এডসলেনকে ধরতে পারার জন্যই সেই যন্ত্রণা কিছুটা লাঘব হয়েছে। সেটা সসম্পন্ন করতে না পারলে কোনো কিছুতেই আর মন বসাতে পারতাম না। কিন্তু লোকটাকে আইনের হাতে তুলে দিতে পেরেছি বলেই মনে হচ্ছে পারবো। একটু চেষ্টা করতে হবে, তবে পারবো। হোমসের গলায় অচেনা কিছু পেলাম যেন। লন্ডন ফিরে আসার বেশ কিছুদিন পর জানতে পারি মিসেস কিউবিট সে যাত্রায় নিচে গেছেন। তার সার্জারি সফল হয়। মাস 3-4 পর হাসপাতাল থেকে তিনি ছাড়া পান। তিনি আর আমেরিকা ফেরেননি, বিয়েও করেননি। এখন তিনি রিডলিং থর্প ম্যানারেই থাকেন এবং মিস্টার কিউবিটের এস্টেটের দেখাশোনা করেন। এস্টেটের উপার্জনের বিশাল অংশ গরিব দুঃখীদের সাহায্যে খরচ করেন। এডসলেনির মৃত্যুদণ্ডই হতো, কিন্তু যেহেতু লোকটা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল, তাই ফাঁসিতে ঝোলেনি। তার বদলে যাবজ্জীবন জেল হয়। এটাই কি হোমসের সমাধান করা সব থেকে জটিল রহস্য? জানি না। সবকিছু সাদা কালো হিসেব হয় না। তবে লন্ডন ফেরার পথে সেদিন ওর গলায় একটা অচেনা সুর শুনেছিলাম। সেটা কি জানি না, কি করেই বা জানবো? ডান্সিং মেনের মতো কোনো দুরূহ সংকেতের আড়ালে সেটা লুকিয়ে রেখেছিল আমার বন্ধু শার্লক হোমস। আর এই কোডটা ও ছাড়া আর কেউ ভাঙতে পারবে না। সানডে সাসপেন্সে শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের অ্যাডভেঞ্চার, দি অ্যাডভেঞ্চার অফ দি ডান্সিং মেন। স্যার আর্থার ইগনেশিয়াস কনান ডয়েলের জন্ম 22শে মে 1859 সালে স্কটল্যান্ডের এডিনবরা শহরে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। তাঁর সৃষ্টি করা আইকনিক গোয়েন্দা শার্লক হোমসের পরিচয় আর নতুন করে দেওয়ার দরকার পড়ে না। স্বয়ং ফেলুদা তাকে গুরু মানেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী শার্লক হোমস ইজ দ্য মোস্ট পোর্ট্রেড হিউম্যান লিটারারি ক্যারেক্টার ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন হিস্ট্রি। এই চরিত্রের জুতোয় পা গলিয়েছেন দিকপাল সব অভিনেতা, যাদের মধ্যে উল্লেখযোগ্য জেরেমি ব্রেট, রবার্ট ডাউনি জুনিয়র, বেনেডিক্ট কাম্বারব্যাচ প্রমুখ। প্রখর অবজারভেশন স্কিলস আর বিশ্লেষণের জোরে এই ডিটেকটিভ সহজেই কঠিন সব কেস জলের মতো সহজ করে দেন। হোমস কিন্তু রক্তমাংসের চরিত্র। তিনি বেহালা বাদক, মাদকাসক্ত, খ্যাপাটে এবং দুর্দান্ত। তার প্রথম আবির্ভাব হয় 1887 সালে আ স্টাডি ইন স্কারলেট গল্পের মাধ্যমে। আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডান্সিং মেন প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1903 সালের ডিসেম্বর মাসে। অনুবাদ ও নাট্যরূপ
পুষ্পল গাঙ্গুলি, শার্লক হোমস অনির্বাণ ভট্টাচার্য, গল্প পাঠে এবং ডক্টর ওয়াটসনের ভূমিকায় শেখর, হিলটন কিউবেট সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, এব স্লেনি সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, ইন্সপেক্টর মার্টিন ঋতব্রত মুখোপাধ্যায়, এলসি প্যাট্রিক অয়ন্তিকা, মিসেস সন্ডার্স তমালি চৌধুরী, মিসেস কিং ইভানা, ডক্টর হেনরিক্স পুষ্পল, স্টেশন মাস্টার অগ্নি গর্ডন ইন্দ্রনীল, ধ্বনি পরিকল্পনা আবহসঙ্গীত রিচার্ড, প্রচার অঙ্কন গ্রিনিং ট্রি, প্রচার পরিকল্পনা ইন্দ্রাণী রিচার্ড এবং অগ্নি, প্রচার সহায়তায় অর্ণব ও কিংশু, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, শব্দগ্রহণ ও পরিচালনায় ইন্দ্রাণী অগ্নি এবং রিচার্ড, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শার্লক হোমসের আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা বা ডাউনলোড করুন গানা অ্যাপ। সেখানেই পাবেন শার্লক হোমস কাহিনীর এক্সক্লুসিভ প্লেলিস্ট কিউরেটেড বাই মির্চি বাংলা।